আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকেও ক্লাস স্টার্ট করার সময় আমরা ফ্লাইট মোড অন করে নিইনি, যার কারণে মাঝে মাঝে কল আসে ফোনে, তো কল আসলে ইন্টারাপ্ট হয় আর কি। তো সেজন্য হচ্ছে ফ্লাইট মোডটা অন করে নিয়ে আবার আমরা লাইভে আসলাম। সরি, আজকেও ইন্টারাপ্ট হলো মাঝখানে। আচ্ছা, আমি আগের লাইভের তো কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, তো তোমরা একটুখানি আরেকবার শেষবার মতো কমেন্ট করো, দেখা যাচ্ছে কিনা, মানে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। যে অনেকেই ওখানে প্রশ্ন করছিল, অনেকগুলো প্রশ্নগুলো আমি অবশ্যই একবার করে চোখ বুলিয়ে নিয়েছিলাম উত্তর করার জন্য। জানতে চাইছিলাম ইংলিশের ব্যাপারটা এরকম আর কি, যে ইংলিশ মূলত শুরু হতে যাচ্ছে কিছুদিন পরে, ইংলিশ ক্লাস শুরু হবে। ইংলিশ ক্লাসগুলো যখন শুরু হবে তখন ধারাবাহিক হবে আর কি। তো তোমাদের আসলে আমরা চাইলেই পারি এরকমটা করতে, যে একটা কেমিস্ট্রি ক্লাস, একটা ম্যাথ, একটা ইংলিশ, একটা ফিজিক্স করাতে। তো সেক্ষেত্রে হয় কি, তোমরা ভুলে যাবো আর কি। এই জন্য আমরা একটা অ্যাট এ টাইম যখন সিরিয়ালি কেমিস্ট্রি চলতেছে তখন কেমিস্ট্রিটা একটা টার্মে নিয়ে আসবো। আগামী বুধবারের পরে কেমিস্ট্রি ক্লাস আপাতত অফ থাকবে, নেক্সট উইক থেকে শুরু হবে ম্যাথ ক্লাস। এরপরে ম্যাথও একটা সার্টেন টাইম পরে ম্যাথ অফ করে আমরা ফিজিক্স রান করবো, এরভাবে ইংলিশ রান করবো আর কি। তো যে প্রশ্নটা করেছিলাম, প্রবাবলি নাম মনে পড়তেছে না এখন, তোমার ব্যাপারটা সলিউশনটা এরকম, বা ইংলিশের ব্যাপারে আমি যদি কিছু বলতে হয় তাহলে তোমাকে এরকম আপাতত বলে রাখি, যে ইংলিশ নিয়ে তোমার আসলে তেমন একটা টেনশন করার কিছু নাই। ইংলিশ একেবারে বেসিক লেভেল থেকে শুরু হবে। তো তোমরা অনেকেই আসো ইংলিশ অনেক এক্সপার্ট, কিন্তু আমরা আসলে ওই লেভেল থেকে শুরু করে ধরে নিই যে আসলে ইংলিশে সবাই খুবই কাঁচা। সেক্ষেত্রে প্রাইমারি লেভেল থেকে শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই আর কি। আর ইংলিশে তুমি যদি জানতে চাচ্ছ মনে হয় আসলে কি আগে থেকে পড়ে রাখতে পারো, যদি এরকম কোনো প্রশ্ন করো তাহলে প্রিপোজিশন আগে থেকে পড়ে রাখতে পারো। এটা মূলত টুডে তোমাকে পড়া লাগবে, সেক্ষেত্রে অনেকগুলি প্রিপোজিশন মুখস্থ করতে হয়। এক্ষেত্রে তুমি যদি কোনো বই সাজেস্টের ব্যাপারে আমাকে বলো, তাহলে আমি তোমাকে বলবো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা ভালো আছে। এই বইটাই মূলত বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিচ্ছে আর কি 2 অ্যাডভান্টেজের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই বইটা নিয়ে প্রিপোজিশনগুলো পড়ে ফেলতে পারো। ট্রান্সলেশন আমাদের এখানে কাজে লাগে, ট্রান্সলেশন আসে, তার মধ্যে প্রবাদ বাক্য যেগুলো থাকে আর কি, ওই ট্রান্সলেশনগুলো একটা করে প্রত্যেকবারই আসে, সেগুলো পড়ে রাখতে পারো। ভয়েস সেন্স বারবারই আসে বা প্রতিবারই আসে, এটা পড়ে রাখতে পারো। এই 3টা টপিকস মাস্ট বি আসেই, এবং ইডিয়ামস অ্যান্ড ফ্রেশেসও প্রত্যেকবারই সাধারণত এসে থাকে। তাহলে ভয়েস, প্রিপোজিশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেশেস এগুলো তোমরা পড়ে রাখতে পারো। আর বাকি কে কী প্রশ্ন করেছিল আমি জানি না, বেশ কয়েকজন সালাম দিয়েছে এবং অনেকজন মানে সালামের উত্তর নিয়েছিল। 2-1 প্রশ্ন করেছিল কেমন আছেন ভাইয়া, যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, 9:03 বেজে গেছে, আমরা এখন কাছে চলে যাব। অলরেডি আমাদের জয়েন করেছে 44। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করে দিই আর কি। আমাদের আজকের টপিক হচ্ছে কোয়ান্টাম সেট। একটুখানি তোমাদেরকে বলে রাখি, আজকে যে টপিকটা হবে এই টপিকটা একটুখানি ভারী টপিক। একটুখানি ভারী বলতে বোঝাচ্ছে এরকমটা, যে এই টপিকটা আমাদের একটুখানি ক্রিটিক্যাল। যতগুলো টপিক আমরা ইতিমধ্যে শেষ করেছি তার মধ্যে কোয়ান্টাম সেটটাই সবচেয়ে ভারী টপিক বলা যায়, এবং এটা ডুয়েটে যদি আসে তাহলে সাধারণত 4 থেকে 8 মার্কের জন্য এসে থাকে আর কি। তো এক্ষেত্রে একটুখানি সবার মনোযোগ আকর্ষণ করছি, মানে অতিরিক্ত মনোযোগ আকর্ষণ করছি। আমরা প্রথমত শুরু করব কোয়ান্টাম সেটের জন্য হুন্ডের নীতি থেকে আর কি। তোমরা হুন্ডের নীতি সম্পর্কে অলরেডি অবগত আছো। এই হুন্ডের নীতি থেকে আজকে আবার শুরু করব। আমি হুন্ডের নীতিটা আরেকবার লিখতেছি। আমাদের আজকে টার্গেট হচ্ছে শেষ পর্যন্ত পৌঁছানো হচ্ছে কোয়ান্টাম সেট, আর সেজন্য আমরা হুন্ডের নীতিটা আজকে আরেকবার লিখে সামনের দিকে যাব। হুন্ডের নীতিটা আমরা গতদিন এরকম শুনেছিলাম যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। আমি মূলত কী পয়েন্টগুলো লিখে দিচ্ছি, হুন্ডো বলতেছে যে ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। অযুগ্ম মানে একা একা থাকবে, এবং এই যে অযুগ্ম ইলেকট্রনগুলো যখন থাকবে এই ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। আমি তোমাদের বেশ কিছু এক্সাম্পল অলরেডি আগেই দিয়ে দিচ্ছি যে কোয়ান্টাম সেট কীরকম হয়, এবং কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বেশ কিছু কথাবার্তা ইতিমধ্যে বলেছি। তো আমার আজকের কাজ হচ্ছে পুরো কোয়ান্টাম সেটটা একসাথে দেখানো আর কি। তো অনলাইন ক্লাসে হয় কি, যেহেতু তোমরা আমাদের চোখের সামনে নাই, তো চোখের সামনে থাকলে আমি তোমাদের একটা ফিডব্যাক নিতে পারি। যদিও ফিডব্যাক আমি নিব, অবশ্যই তোমাদের হচ্ছে যখন আমরা প্রাইভেট গ্রুপে চলে যাবো তখন তোমাদের সাথে যখন কমিউনিকেশন হবে, আমরা যখন জুমে অ্যাড হবো, যখন তোমাদেরকে আমি দেখতে পাবো সরাসরি, তখন এই ক্লাসগুলো আরও বেশি কোলাবোরেট হবে, মানে আরও কমিউনিকেশনটা ভালো হবে আর কি। তো সে পর্যন্ত একটুখানি ওয়েট করো। তো আমার আজকের কোয়ান্টাম সেট পর্যন্ত হয়ে গেলে মোটামুটি কোয়ান্টাম সেট পর্যন্ত যারা ভালো মতো বুঝে আসছো তাদেরকে বলা যায় বা ধরে নেওয়া যায় যে হ্যাঁ তোমরা কেমিস্ট্রিটা মোটামুটি ভালো বুঝবা, বা হচ্ছে তোমাকে দিয়ে কেমিস্ট্রিটা হবে।
আর যদি এমন হয় যে তুমি পিছন থেকে পড়ে আসোনি তাহলে পারতেছো না, তাহলে তোমার হতাশার কিছু নেই, পিছনে ভিডিওগুলো দেখে আসো। বাট যদি এমন হয় যে না তুমি প্রথম থেকে সব ক্লাস করছো কিন্তু এখানে এসে বুঝতেছো না, তাহলে তোমাকে আরেকটু অ্যানালাইসিস করতে হবে, মানে তোমাকে আরেকটু ক্রিয়েটিভ হতে হবে, তোমাকে আরেকটু মানে এক্সপার্ট হতে হবে আর কি, ব্যাপারটা এরকম। তো আমি তোমাদেরকে হুন্ডের নীতিটা সম্পর্কে যেহেতু গতদিন একবার বলেছিলাম, হুন্ডের নীতি আমরা এরকম জানি যে সর্বাধিক অযুগ্ম অবস্থা থাকার চেষ্টা করবে ইলেকট্রনগুলো। এটার এক্সাম্পল এরকম দিয়েছিলাম যে একটা ঘরে একজন প্রবেশ করবে এবং সে যেদিকে মুখ করবে পরবর্তী ঘরগুলোতে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে এবং সে সেদিকে মুখ করে থাকবে। এটাই মূলত বলা হচ্ছে একমুখীর কথা। আচ্ছা, আমাদের কোয়ান্টাম সেটের জন্য সবার আগে যারা প্রয়োজন এটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে দিও, তাহলে আমি মূলত সুন অ্যাজ পসিবল দেখে নিব আর কি। আচ্ছা, আমি আগে প্রথমত কোয়ান্টাম সেটটা তোমাদেরকে, কোয়ান্টাম নাম্বারটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দিই। কোয়ান্টাম নাম্বার, এই কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি শেষবারের মধ্যে আজকে একটা এক্সাম্পল দেবো, যদিও এক্সাম্পলটা আমরা বেশ কয়েকবার শুনে নিয়েছো, আমি এক্সাম্পলটা এর আগেও দিয়েছিলাম। মনে করো এটা একটা ফ্লোর, সরি এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে 8 তলা একটা বিল্ডিং। 1 2 3 4 5 6 7, এই 8টা হচ্ছে ফ্লোর। ধরো এই টোটাল বিল্ডিংয়ে স্টুডেন্ট ক্যাপাসিটি সংখ্যা 400 জন। যেহেতু 8টা ফ্লোর, এটা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 8 তলা, টোটাল ক্যাপাসিটি হচ্ছে টোটাল 400 জন। এখন আমি ধরো একজনকে চিনি কিন্তু তার নাম জানি শুধু, আর কিচ্ছু জানি না, তাই কোনোদিন দেখিও নি, ফোন নাম্বার নেই, জানি না কোথায় থাকে, শুধুমাত্র জানি যে এই বিল্ডিংয়ের কোনো না কোনো জায়গায় সে থাকে। টোটাল বিল্ডিংয়ের ক্যাপাসিটি হচ্ছে 400 জন, তার মানে প্রত্যেকটা ফ্লোরে 50 জন করে থাকে। যেহেতু 8টা ফ্লোর, মানে 8 তলা বিল্ডিং, 1 তলা থেকে শুরু করে 8 তলা পর্যন্ত প্রত্যেক ফ্লোরে 50 জন করে থাকলে 400 জন কাভার্ড হয়। তাহলে আমি যাকে খুঁজবো তাকে হয়তো প্রথম একজন স্টুডেন্ট খুঁজতে গিয়ে পাবো, কিংবা 400তম স্টুডেন্টে গিয়ে খুঁজে পাবো। মানে ঘটনাটা এরকম, আমি যদি তার নামটা শুধুমাত্র জানি তাহলে পুরো বিল্ডিংটা খুঁজে তাকে নিয়ে আসতে আমাকে 400 জনও খোঁজা লাগতে পারে, একজন খোঁজার পর পাওয়া যেতে পারে। এটা মূলত একটা প্রবাবিলিটি চেকের মতো অঙ্ক। তোমরা প্রবাবিলিটি তোমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টে আছে, যেটাকে বলা সম্ভাব্যতা যাচাই, ওটা তোমরা ওইখানে করবে, এখানে আমাদের এই কাজ না। আমাদের কাজ হচ্ছে, এখন ধরো আমাকে যদি কেউ এসে বলে যে ভাই আপনি যে ছেলেটাকে খুঁজতেছেন ও হচ্ছে 5 তলা থাকে, তার মানে দেখো বাকি 350 জনকে কিন্তু আমাকে এখন খুঁজতে হবে না, মাত্র 5 জনকে 50 জনকে খুঁজলেই হবে। তাহলে আমাকে সে যে বলে গেল, এই কোডটা শুধুমাত্র সে 5 বলে যাওয়ার কারণে আমি বুঝলাম যে বাকি 350 জন থেকে কিন্তু মাফ পাইলাম। এখন বাকি 400 জনের মধ্যে থেকে আর 350 জনকে খোঁজা লাগবে না, মাত্র 50 জনকে খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন 5 তলায় গেলাম। 5 তলায় যাওয়ার পরে দেখলাম যে এটা অনেক বড় একটা বিল্ডিং, অনেক বড় বলতে অনেক বড়। আমি একটুখানি দেখি তো দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, অনেক বড় একটা বিল্ডিং। এখন এই বিল্ডিংয়ে 4টা ইউনিট আছে। ধরো প্রথম ইউনিটের নাম হচ্ছে এস, এর পরের ইউনিটের নাম হচ্ছে পি, এর পরের ইউনিটটা হচ্ছে ডি, এরপরে একটা ইউনিট আছে নাম হচ্ছে এফ। এই 4টা ইউনিট এরকম। তো একজন এসে বললো আমাকে, বা ওদের এই বিল্ডিংয়ে যারা থাকে, একজন এসে বললো যে ভাই এসে থাকে মনে করো 6 জন, এক্সাম্পল দিচ্ছি, পিতে থাকে 10 জন, ডিতে থাকে 16 জন এবং এফে থাকে মনে করো ধরো 24 জন। এভাবে যদি কাভার্ড হয় তাহলে এই 50 জন এভাবে থাকে। আপনি যাকে খুঁজতেছেন সে আসলে কোথায় আছে, এস, পি, ডি না এফে? আমি বললাম আমি তো জানি না। এখন সে আমার কাছে নামটা দেখে মনে করো বলে দিল যে ভাই সে হচ্ছে ডিতে আছে। তাহলে আমি যদি শুধুমাত্র 5 শোনার পরে বলেছিলাম যে সে 5 তলাতে আছে, 50 জন খুঁজলেই হচ্ছিল। এখন 5-এর যদি এস, পি, ডি, এফ না বলে শুধু আমাকে ডি বলে দেয়, তাহলে 5-এর পরে ডি মানে আমাকে মাত্র 16 জন খুঁজলে আমি এখন ওই ছেলেটাকে খুঁজে পাবো, বা আমি যাকে খুঁজতেছি আমার কাঙ্ক্ষিত লোককে খুঁজে পাবো। এবার ধরো ডির জন্য আমি ডি ইউনিটে গিয়ে দেখলাম ডিতে টোটাল ঘর আছে 8টা, শুধু ডি ইউনিটে রুম আছে 1 2 3 4 5 6 7 8টা রুম। এবং ওরা একজন এসে বললো যে ভাই এ বি সি ডি, আচ্ছা এ বি সি ডি না দিই, যদি এ বি সি ডি আমি এর আগে দিয়ে দিছি, এখানে অন্য কিছু দিই, ধরো ক খ গ ঘ ঞ চ ছ বর্গীয় জ, নাকি বলেছে না বলেনি, বর্গীয় জ। প্রত্যেকটা ঘরে 2 জন করে থাকে। বললো প্রত্যেকটা ঘরে কী হয়, কজন থাকে, 2 জন করে। আপনি কোন রুমে ছেলেরাকে খুঁজতেছেন? তা আমি তো বললাম আমি তো জানি না, কারণ আমি শুধু জানি যে সেই বিল্ডিংয়ে থাকে। একজন এসে বললো 5 তলায় আছে, আমি 5 তলায় আসলাম। একজন আমাকে বললো যে ডি ব্লকে আছে, আমি ডি ব্লকে আসলাম। এখন কোন রুমে আছে আমি কী করে বলবো? তো ও আমাকে দেখে বললো যে ভাই এটা সম্ভবত 6 নাম্বার গ্রুপে আছে, 6 নাম্বার রুমে আছে।
তাহলে 5Dর পরে যদি আমাকে চ বলে দেয় তাহলে আমাকে মাত্র 2 জন স্টুডেন্ট খুঁজতে হবে। তার মানে দেখো আমি শুধু 5 তলাতে গিয়ে ডি ব্লকে গেলে চ নম্বর রুমে এখন 2 জনের মধ্যে যে কোনো একজন হবে। তো এখন এই 2 জন যদি এখানে একটা রুমে 2 জন যদি থাকে, বলা হলো এরকমটা যে একজন যদি এই দিকে বেড হয়, মানে একজনের বেডে যদি ডিরেকশন হয় এরকম ফরওয়ার্ড ডিরেকশন বা এরকম ডিরেকশন, তাহলে আরেকজনের বেডটা হচ্ছে এই দিকে মাথা করা। তাহলে আপনি গিয়ে দেখবেন 2টা বেডে 2 জন শুয়ে আছে, একটা বেডে দেখবেন যে এইদিকে মাথা করা আর একটা বেডে উল্টা দিকে মাথা করা। ধরো এটা পশ্চিম দিকে মাথা, এদিকে এটা হচ্ছে বা এটা উত্তর দিকে মাথা, এটা দক্ষিণ দিকে মাথা। তো বললো যে ভাইয়া আপনি যদি যে ডিরেকশনটা উত্তর দিকে আসে এইভাবে আসে, এই ডিরেকশনটার ওই ছেলেটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ছেলে। তাহলে ধরো আমি যাকে খুঁজতেছিলাম মনে করেন নাম রাসেল, তাহলে এই রাসেলকে খুঁজতে গেলে আমার একটা কোডের প্রয়োজন হচ্ছে যেটাকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন কোড। এই আইডেন্টিফিকেশন কোডটার মানেটা এরকম 5D, এটা হচ্ছে চ, 5D চ এবং এটা তীর চিহ্ন, এই তীর চিহ্নটাকে দিয়ে এই 4টা জিনিস হইলেই আমার এই 400 জন বর্ডারের মধ্যে একজন ইন্ডিভিজুয়াল বর্ডারকে খুঁজে পেতে কিছুই করা লাগবে না, শুধু রুমে ডিরেক্টলি একেবারে ওকে খুঁজে পাওয়া যাবে। আমি এক্সাম্পলটা এই কারণে দিলাম, আমরা যখন একটা মৌলের ভিতরে ইলেকট্রনগুলোকে বিন্যস্ত করি তো আমরা জানি যে একটা মৌলের ভিতরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। এখন আমার তো প্রশ্ন হতে পারে বা তোমরা তো জানতে চাইতে পারো যে ইলেকট্রনটার কথা তুমি বলতেছো, এই মুহূর্তে ইলেকট্রনটা আছে কোথায়, এখন একজাক্টলি তাকে খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব ওইটা হচ্ছে এরকম একটা কোড বের করব 5D চ তীর চিহ্নের মতো করে, যে কোডটা দিয়ে আমরা স্পেসিফিক বুঝবো আমাদের ওই কক্ষপথের ভিতরে বা পুরো মৌলটার ভিতরে যে কক্ষপথগুলো রয়েছে ওই কক্ষপথের এই মুহূর্তে ইলেকট্রনটা ঠিক কোন জায়গায় আছে, তার শক্তি কেমন, সে এখন কোন দিকে ঘুরছে, তার মানে তার স্পিন কেমন, সবই জানতে পারবো। তাহলে বলা যেতে পারে কোয়ান্টাম সেট বা কোয়ান্টাম নাম্বারের কাজ হচ্ছে একটা ইলেকট্রনের, একটা মৌলের ভিতরে যতগুলো ইলেকট্রন থাকবে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা এমন একটা বিন্যাস যার মাধ্যমে বা এমন একটা সেট যার মাধ্যমে একটা ইলেকট্রনের ওই সময়ের অবস্থা, তার ঘূর্ণন, তার শক্তি, তার গতিবিধি সব কিছু আমরা জানতে পারবো। এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সেটের কাজ। তোমরা এই এক্সাম্পলটা বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমি এটা মুছে দেবো, মুছে দিয়ে আমি সরাসরি কোয়ান্টাম নাম্বারে চলে যাবো। একটু একজন দুজন একটু রিপ্লাই করো বুঝছো কিনা। নিচের দিকে মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটু ঠিক করে দিই। জি, মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, একবার মনে হয় একজন রিপিট করতে বলেছেন, আর আরেকজন বলছেন ভাই পিডিএফ দিতে চেয়েছিলেন। হ্যাঁ, পিডিএফগুলো দিব ভাইয়া। আসলে পিডিএফগুলো দিতে চেয়েছি বলে হচ্ছে ফেসবুকের ওপেন গ্রুপে দেওয়া যাবে না, তোমরা যারা মেসেঞ্জারে অ্যাড আছো অলরেডি, আমি তো দেখেছি অলরেডি মেসেঞ্জার গ্রুপে একটা আমাকে অ্যাড করা হয়েছে, তো ওই গ্রুপেই হচ্ছে তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফগুলো, এবং পিডিএফগুলো হচ্ছে বাইরে যাতে না যায় সে ব্যাপারে তোমাদের কাছে অনুরোধ থাকবে, কারণ যেহেতু আমাদের এটা সিক্রেট গ্রুপ, তোমরা যেহেতু সবাই রেজিস্ট্রেশন করা, তো এখানে তোমরা বাইরে দিবা না, আমরা জানি এটা, যথেষ্ট বিশ্বাস তোমাদের উপর আছে। সো পিডিএফগুলো দেওয়া হবে তোমাদেরকে, আর সেই সাথে ভিডিও কিছু আপলোড করা হবে, এখানে রেকর্ডেড ভিডিও আছে, সলিউশন ক্লাস আছে। একজন রিপিট করতে বলছিল, রিপিট করে দিচ্ছি। রিপিটটা হচ্ছে এরকম যে আমাদের মূল কথা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন কোড দ্বারা, ধরো একটা ছেলেকে আমি খুঁজতেছি, তাকে জানি না যে 400 জন স্টুডেন্টের মধ্যে সে কোথায় আছে, আমি শুধুমাত্র 5 দ্বারা বুঝবো 5 তলা, মানে ধরো তোমাদের যে ধরো তোমরা যখন হলে থাকো অনেকে, তো আমি যে একটা ছেলে ধরো হল নাম্বার হচ্ছে 304 নম্বর রুম, তাহলে ওর কী বোঝা গেল বলো তো, 304 দ্বারা আমরা বুঝি সে 3 তলা 4 নম্বর রুমে থাকে। এখন একটা রুমে তো 4টা করে হলে সিট থাকে, হ্যাঁ তোমাদের তো 4টা করে সিট থাকে সাধারণত, মনে করো মাঝখানে এখানে দরজা হওয়ার পর একটা ছেলে বেড এখানে, একটা ছেলে বেড এখানে, একটা ছেলে বেড এখানে, একটা বেড এখানে। এখন ধরো আমি ডাইরেক্ট গিয়ে ওই ছেলেটাকে খুঁজবো, আমি যেন কাউকে কথা বলতে না হয়, তো তোমরা যদি একটা কাজ করো, এটাকে এ, এটাকে বি, এটাকে সিডি বলো, তাই না? তাহলে আমি এখন যদি বলো যে ভাই 304-এর বি নাম্বার বেডটা তার, তাহলে আমি জাস্ট 3 তলায় উঠে এই রুমে ঢুকে বি নাম্বার বেডটাতে গেলে খুঁজে পাবো। এই জাস্ট এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে আইডেন্টিফিকেশন কোড। আমাদের কাজ হচ্ছে এরকম একটা কোড তৈরি করা, যে কোডটাকে আমরা বলতেছি কোয়ান্টাম সেট। তো আমরা এখন ইলেকট্রনের ক্ষেত্রে কী করে তৈরি করবো এই জিনিসটা এখন দেখবো আর কি। তাহলে মুছে দিচ্ছি। প্রথমত কোয়ান্টাম নাম্বার আমরা দেখব।
কোয়ান্টাম নাম্বার 4 ধরনের হয়ে থাকে। তোমাদেরকে এই কোয়ান্টাম নাম্বার নিয়ে অনেক দিন থেকে বলা হচ্ছে, কোয়ান্টাম নাম্বার অনেকগুলো নামও হয়। তো আমি যেহেতু আজকে শুধুমাত্র কোয়ান্টাম সেটই দেখাবো, ভালো মতো এটা দেখবা সেজন্য। আচ্ছা, এর পাশে কত দূর দেখা যাচ্ছে? হ্যাঁ, এত দূর দেখা যাওয়ার কথা। কোয়ান্টাম, প্রথমে আমি তোমাদেরকে বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার অনেকগুলো নাম হয়, তোমরা অলরেডি নামগুলো শুনছো। এর নাম হয় হচ্ছে অরবিট, এর নাম হয় শেল, এর নাম হয় শক্তি স্তর, এর নাম হয় কক্ষপথ, অনেকগুলো নাম হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন আসবে, প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা প্রকাশ করব, এটা প্রকাশিত করব ছোট হাতের এন দিয়ে। আবার এটাকে কেউ নিউট্রন বলো না, মানে দেখো যখন কোয়ান্টাম সেটের ক্ষেত্রে আমরা ছোট হাতের এন লিখলে এটা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মানগুলো হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8। এই মানগুলো যদি আমরা কোড করি অ্যালফাবেটে, তাহলে হবে কে এল এম এন ও পি কিউ আর। অর্থাৎ কক্ষপথের সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ মানে কে শেল, 2 নম্বরটা হচ্ছে এল, 3 নম্বরটা হচ্ছে এম, 4 নম্বরটা হচ্ছে ও, 5 নম্বরটা হচ্ছে পি। আমি আর আঁকাচ্ছি না, এভাবে যাবে আর কি, আমার মানে বোঝার কথা তোমাদের, কে এল এম এন ও পি আর কি গেল। এরপরে আসো 2 নম্বরে আমরা আসি, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে বলতেছি আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এর অনেকগুলো নাম তোমাদেরকে অলরেডি বলেছি আমি, উপশক্তি স্তর, সাবশেল, তারপরে হচ্ছে উপকক্ষপথ, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এগুলো তার নাম। অর্থাৎ এটারও যেমন 5টা নাম আছে, এরও তেমন 5টা নাম আছে। এটা প্রধান, এটা সহকারী, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে অরবিট, এটা অরবিটাল, এটা শেল, এটা সাবশেল, এটা শক্তি স্তর, এটা উপশক্তি স্তর, এটা কক্ষপথ, এটা উপকক্ষপথ, এরকম আর কি। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা এক্সপ্রেস করব কিংবা প্রদর্শিত করব বা প্রকাশিত করব এল দিয়ে, ছোট হাতের এল। আমাদের কাজ এখানেই আজকে প্রকাশিত করা হবে ছোট হাতের এল দিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে এই এল এর মানটা আমাদেরকে ডিফাইন করতে হবে। আচ্ছা, এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলতে কিন্তু আমরা বুঝবো আসলে এস পি ডিএফ, যেরকমভাবে এন বলতে আমরা কে এল এম এন বুঝি, এরকম সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা অরবিটালগুলো বলতে এস পি ডিএফ, এই 4টা অরবিটাল বুঝবো। ওকে, এবার যদি আমরা মান বের করি, তাহলে মান হচ্ছে এল এর মান, এল এর মান এর -1, এটা ভালো করে মনে রাখবা। এল এর মান হচ্ছে এর -1। এখন এন এর মান কত তাহলে জানতে হবে। ধরো আমরা যদি কোনোদিন জানতে চাই যে এল এর মান কত, তাহলে আমাদের এন এর মানটা জানতে হবে। তাহলে আমরা এন এর মানটা আগে জেনে নেই। এন এর মান কার ক্ষেত্রে কত, এটাকে দেখে নিব। এন এর মান, এস এর ক্ষেত্রে মান হচ্ছে 1। আমরা কিন্তু এন এর মান জানতে চাই আগে, এন এর মানটা জানলে বিয়োগ করলে এল পাবো। পির মান হচ্ছে 2, ডির মান হচ্ছে 3। তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এল এর মান যে, এস এর মান যে 1, আমি বুঝলাম কি করে? আমরা ইতিমধ্যে আউটবাউন্ড নীতি দেখেছিলাম, যেখানে এরকম দেখানো হয়েছিল, মনে করে দেখো, এস পি, সরি এটা হচ্ছে এস, এরপরের লাইনে ছিল এস পি, এরপরের লাইনে ছিল এস পি ডি, এরপরের লাইনে ছিল এস পি ডিএফ, মনে আছে তোমাদের? থাকারই কথা। এরপরে ছিল এস পি ডিএফ, এরপরে এরকম কমতে ছিল। এত তো দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 1 2 2 3 3 3 4 4 4 4 5 5 5 5, মনে থাকার কথা তোমাদের। এরপর কেটেছিলাম কীভাবে? এভাবে, মনে আছে? যাই হোক আর কি, এরকমভাবে কেটেছিলাম আমরা। তো এভাবে যদি আমরা কেটে দিই, তাহলে প্রথমে আসে কি এস, 1s। এর মানেই ছিল এরকমটা যে 1 নম্বর কক্ষপথ থেকে এস আসে। ভালো করে শুনবা এটা, প্রথম যে কক্ষপথ, এই কক্ষপথে এস শুরু হচ্ছে। 8টা যে ফ্লোর, 8টা যে তলা আছে, এই 8টা তলার মধ্যে 1 নম্বর কক্ষপথে এস আছে, মানে প্রথম তলাতেই এস ইউনিট আছে। শুধুমাত্র প্রথম তলাতে কি ইউনিট আছে? এস ইউনিট। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে প্রথম যে ইউনিটটা আছে, প্রথম যে কক্ষপথ আছে, এই কক্ষপথে কি পি আছে? এই কক্ষপথে কিন্তু পি নাই, প্রথম কক্ষপথে শুধু এস আছে। পি আছে দ্বিতীয় কক্ষপথে। তার মানে নিচতলাতে এস আছে, দোতলাতে 2টা ইউনিট আছে। একটা ইউনিটের নাম হচ্ছে এস, আর একটা ইউনিটের নাম হচ্ছে পি। এটা একটা বিল্ডিং, নিচতলায় একটা মাত্র ইউনিট, আর কোনো ক্যাপাসিটি নাই, মাত্র 2টা ইলেকট্রন, সরি মাত্র একটা ইউনিট, সেটা এস ইউনিট। এবার হচ্ছে আমরা যদি হচ্ছে সামনের দিকে যাই, নিচে দেখা যায় না নাকি? লাস্টে কি লিখছো?
ওকে ভাইয়া বুঝতেছি নাকি, একটু সামারি করে দিয়ে আবার। আচ্ছা একটু সামারি পরে করবো। আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে এস ইউনিটটা নিচতলা থেকে শুরু বা একতলা থেকে শুরু, সেজন্য বলা হচ্ছে 1s, কিন্তু 1-এ কিন্তু পি নাই। আচ্ছা পি কোথায় আছে? দোতলায় গিয়ে পি আছে। আচ্ছা দোতলায় গিয়ে ডি আছে না, দোতলায় কিন্তু ডি নাই। ডি আছে কোথায়? 3 তলাতে সে ডি আছে, তার মানে 3 নম্বর কক্ষপথে আছে এস আছে, পি আছে, ডি, তার মানে এটা এসও আছে, পিও আছে, ডিও আছে। 4 তলাতে যদি যাই তাহলে এস পি ডি এফ 4টাই আছে, তাহলে এস আছে, পি আছে, ডি আছে, এফও আছে। তার মানে বোঝা যাচ্ছে যে নিচতলায় মনে হয় ক্যাপাসিটি কম, দোতলায় একটু বেশি, 3তলায় একটু বেশি, 4তলায় একটু বেশি। তাহলে ঘটনাটা এরকম, এই এন এর মান বলতে বোঝানো হচ্ছে যে কোন মানে সে কোন অরবিটালটা কোয়ান্টামটাতে এক্সিস্ট করছে, ওইটাই হচ্ছে এন এর মান। ভালো করে বুঝো, এসটা কিন্তু 1তলাতে আছে, 2তলা আছে, 3তলা আছে, 4তলা আছে, 5তলা, 6তলা, 7তলা, 8তলা পর্যন্ত এস আছে। তার মধ্যে প্রশ্ন হতে পারে না যে আসলে এস এর মান তাহলে 1 কেন? 2ও তো এস আছে, 3ও তো আছে, 4ও তো আছে, 5ও তো আছে, 6ও তো, সবগুলোতে তো আছে। তো সবগুলোতে থাকলেই হবে না, বলা হচ্ছে এরকমটা যে এসটা শুরু হচ্ছে কোথেকে, ইনিশিয়ালাইজেশন মান কোথায়, তাহলে এস শুরু হচ্ছে 1 নম্বর কক্ষপথ থেকে বা কে শেল থেকে, সেজন্যই এস এর মান হচ্ছে 1। পি শুরু হচ্ছে 2 নম্বর থেকে, 2 নম্বর কক্ষপথ থেকে পি শুরু হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এন এর যে মান আমরা লিখবো, যখন এন এর মানটা ডিপেন্ড করবে আমরা যে অরবিটালের জন্য মান লিখতেছি, সেই অরবিটালটা যখন প্রবেশ করেছিল তখন তার শুরুর কক্ষপথ ছিল কত, সেটা তার এন এর মান। এস 1, পি 2, ডি 3 এবং এফ হচ্ছে 4। যদি এগুলা এস এর মান হয়ে থাকে, মানে এস পি ডি এফ এর মান হয়ে থাকে এন এর জন্য, তাহলে আমরা এল এর মানটা এখন পাবো, কারণ এল ইকুয়ালটা আমরা জানি এন -1। এখানে এন এর মান এস এর জন্য, আমরা এস এর জন্য মান বের করি, এটা হচ্ছে আমাদের মূল সূত্র আর কি। তাহলে ধর আমি মানগুলো এখন বের করে করে তোমাদেরকে দেখাই। তাহলে এস এর মান কত হবে বলো? এটা এস, এস এর মান হবে, এন এর মানই হচ্ছে 1, এখান থেকে 1 বিয়োগ দিব, আসবে 0। পির মান হচ্ছে টোটাল 2, 1 বিয়োগ দিলে আসবে 1। ডির মান হচ্ছে 3, 1 বিয়োগ দিলে আসবে 2। এফ এর মান হচ্ছে, খেয়াল করো, 4, 1 বিয়োগ দিলে আসবে 3। তাহলে তোমাদেরকে এখন এটা মনে রাখতে হবে যে এসপি ডিএফ এর ক্ষেত্রে মান হচ্ছে এস এর মান 0, পির মান 1, ডির মান 2, ডির এফ এর মান 3। এটা ডাইরেক্ট মনে রাখলেও হবে, কিন্তু ভুল হবে না। এই গেল সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো তোমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমাদের বুঝতে পারার কথা। এবার আমি তোমাদেরকে দেখাবো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো এখানে আর খুব একটা জায়গা নেই, আমি একটুখানি এইদিকে পার্টটা মুছে দেবো, দেওয়ার পর তোমাদেরকে দেখাবো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সরি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখাবো আর কি। এটা আমাদের আর লাগবে না এখন, বাট এই জিনিসটা লাগবে আর কি। আচ্ছা বোর্ডের একেবারে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে বোধ হয়, হ্যাঁ একটু নিচে লেখা যাবে আর কি। আচ্ছা আমি এখন তোমাদেরকে তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা দেখাই, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সরি এটা ইংলিশে লিখলাম, হ্যাঁ বাকিগুলো বাংলা লিখছিলাম, বাংলিশ হয়ে গেল। আচ্ছা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা আমরা প্রকাশ করব এম দিয়ে। ভালো করে দেখো, এটা প্রকাশিত করা হবে ছোট হাতের এম দিয়ে। এখন এখানে এল দ্বারা প্রকাশ করছি, এটা এন দ্বারা। এন এর মান তো বুঝছি কে এল এম এন ওপি অথবা 1 2 3 4। এল এর মান জানতাম না, কিন্তু এল এর মান এসপিডিএফ এর জন্য বের করা লাগছে আমাদের। আর এল এর মানের লজিক ছিল n-1। বের করার সিস্টেমটা আমরা দেখেছি যে এন এর মান এস এর জন্য কত, পির জন্য, ডির জন্য, থ্রির জন্য। তার মানে বলা যেতে পারে যে এখন থেকে এল এর মানটা এস এর জন্য 0, পির জন্য 1, ডির জন্য 2, এফ এর জন্য 3। এটা আমরা জেনে রাখলেই কিন্তু ভেজাল শেষ। আচ্ছা এবার আমরা হচ্ছে প্রকাশ করব এম এর মান। এম এর মান কত আগে জেনে নেই আগে। এম ইকুয়াল টু, তোমাদেরকে বলে রাখি যে এম ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এল। এম এর মান প্লাস মাইনাস এল। তার মানে এম এর মান যদি আমাদের জানতে হয় তাহলে এল এর মান জানতে হবে। তাহলে ধরো আমি যদি বলি কখনো যে এম, আমাকে অরবিটাল বলে দিলে আমি এম বলতে পারবো। ধরো তোমাকে বলা হলো যে ডি অরবিটাল যদি হয়, ভালো করে বুঝো, ডি অরবিটাল যদি হয় তাহলে এম তোমার মান কত। আমাদের প্রশ্ন, অরবিটাল তাকে দিলাম ডি, যেভাবে প্রথমে বলছিলাম তোমাদের আইডেন্টিফিকেশনে ডি কোড পাওয়া গেল। ডি কোড পাইলে আমি এমকে জিজ্ঞেস করলাম তোমার মান কত। এখন এম তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সে বলতেছে আমার মান যদি জানতে হয় তোমাকে এল এর মান জানতে হবে, কারণ আমি হচ্ছে প্লাস মাইনাস এল। তো এল কত জেনে আসো। ওকে, তাহলে আমরা ডি অরবিটালে গেলাম, যারপর এলকে বললাম তোমার ডির মান কত। এল বলতেছে আমার ডির মান হচ্ছে 2।
কই পাইলা 2? সে বলতেছে আমার মূলত টোটাল আমার n এর মান ছিল 3, সেখান থেকে 1 বিয়োগ করা লাগে, তারপর আমার 2 আসে। ওকে, খুব ভালো কথা। তার মানে m = যদি প্লাস মাইনাস l হয়, তাহলে আমরা এটা কি লিখবো? প্লাস মাইনাস 2। এই তো কথা। এবার আমরা m কে জিজ্ঞেস করি যে তুমি প্লাস মাইনাস 2 দ্বারা কি বোঝাচ্ছ? m আমাদেরকে বলতেছে যে প্লাস মাইনাস 2 বলতে আমি 5টা ঘর বোঝাবো, -2, -1, 0, +1, +2। আমরা বললাম যে এরকম তুমি 5টা ঘর তৈরি করলা কেন? তো বলতেছে যে আমার যেহেতু ডি অরবিটাল আছে, মানে আমি প্লাস মাইনাস 2 মানে আমার ডি অরবিটাল, এবং যে ডি অরবিটালে কথা বলা হচ্ছে এই ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, আর প্রতি একটা ঘরে একজোড়া ইলেকট্রন থাকতে পারে। প্রতি একটা ঘরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, এটা আমরা জানি। কে শিখাইছে বলো তো? এটা আমাদেরকে হুন্ডো শিখিয়েছে, হুন্ডের নীতি থেকে। তো আমরা কি করব? বলছে এগুলো আমার এক একটা ঘর, তার মানে একটা ঘর শুধু বরাদ্দ -2 এর জন্য, একটা -1 এর জন্য, একটা 0 এর জন্য, একটা +1 এর জন্য, একটা +2 এর জন্য। তার মানে বলা যেতে পারে যে এই ঘরটার +-2 যে মানটা বলেছিল, তার মানে এটা -2, -1, 0, +1, +2। এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। বোঝা গেছে? অর্থাৎ এই 10টা ইলেকট্রনকে সে শো করার জন্য এই +-2টা নিয়েছে। আরেকবার এমটা সামারি করে দিচ্ছি, ভালো করে শোনো। আমাদের কাজ হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করা। তার মানে বলা যদি যায় এভাবে, দেখো খেয়াল করে, যে আমাদের এই প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ ছিল শুধুমাত্র ফ্লোর ঠিক করে দেওয়া, যে কয় তলায় আছে। সে ধরা বললো 4 তলায় আছে, ওকে আমরা 4 তলায় চলে গেলাম। 4 তলায় যাওয়ার পর আমরা এখন 4 তলায় গিয়ে দেখবো যে 4 তলা SPDF 4টাই আছে। তা আমরা জিজ্ঞেস করবো না যে কোন অরবিটালে তুমি আছো? তো সে এখন বলে দিল ডি অরবিটালে আছে। খুব ভালো কথা। এর ডি অরবিটাল বলার সাথে সাথে এল তার মান সিলেক্ট করে নিল 2। এবার আমরা চলে যাবো এম এর কাছে। এম এর কাজ কি? এম এর কাজ হচ্ছে ওর ঘরগুলো নির্ণয় করে দেবে। মানে এস একটা আলাদা ইউনিট, পি আলাদা ইউনিট, ডি আলাদা ইউনিট, এফ আলাদা ইউনিট। এখন ডি বলতেছে যে তার কাছে টোটাল ঘর আছে 5টা, সরি এম বলতেছে তার কাছে টোটাল ঘর আছে 5টা। আমি জিজ্ঞেস করলাম কি করে 5টা? বলতেছে যদি ডি অরবিটাল হয়, ডি অরবিটাল হইলে এল এর মান দাঁড়াবে 2, এবং যদি 2 দাঁড়ায় আমার কাজ হচ্ছে প্লাস মাইনাস এল, তার মানে প্লাস থেকে মাইনাস থেকে 2 পর্যন্ত, +-2 পর্যন্ত। তার মানে -2, -1, 0, +1, +2, এবং প্রত্যেকটা কোডের জন্য একটা করে ঘর হচ্ছে। তাহলে -2 জন্য একটা, -1 এর জন্য একটা, 0 এর জন্য একটা, +1 এর জন্য একটা, +2 এর জন্য একটা। সেক্ষেত্রে দাঁড়াচ্ছে এরকমটা যে প্রতি একটা ঘরে যেহেতু এক জোড়া করে ইলেকট্রন, তার মানে টোটাল 5টা ঘরে দাঁড়াচ্ছে 10টা ইলেকট্রন। আর যেহেতু ডির ক্যাপাবিলিটি হচ্ছে 10, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। প্রশ্নটা আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা এখন এমকে অন্য কিছু জিজ্ঞেস করব। নিচে তো দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে। এবার আমরা যদি এমকে জিজ্ঞেস করি, আমি এটাকে ব্লক করে দিই একটুখানি। এমকে যদি জিজ্ঞেস করি যদি অরবিটাল হয় এফ, তাহলে তো আমার মান কত হবে? তো এম তো নিজের কোনো মান নেই। এম বলতেছে যে আমার মান যদি জানতে হয় এলকে জিজ্ঞেস করো, কারণ আমার মানই হচ্ছে +-এল। তাহলে অরবিটাল যদি হয় এফ, আমরা জিজ্ঞেস করলাম এলকে তোমার মান কত? বলতেছে আমার মান যদি এফ হয় তাহলে মান হচ্ছে 3। যদি জিজ্ঞেস করো 3 কই পাইলা, সে থেকে 1 বিয়োগ করে আমি 3 পেয়েছি। এটা তার কথা আর কি। খুব ভালো কথা। তাহলে কত পেলাম? 3 পেলাম। আচ্ছা, এফ এর মান যদি 3 হয় তাহলে এম এর মান কত হবে? +-3। এটা মানে হচ্ছে -3, -2, -1, 0, +1, +2। পরে শোনা যাবে এগুলা? না না, নেটেই নাই, আর ওয়াইফাই থাকে কি করে? না না, একদমই নাই। দেখো আমার তো ওয়াইফাই রান আছে এখানেও। সার কাজ ভাল লাগে কো? হুম, না আসছে
এটা কি রান হয়েছে? আবার ইয়া দেখো, আবার আবার রান হয়েছে কিনা আগে দেখে নাও। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, নেট সমস্যা তো হয়েছে, আমি তো বুঝছি, সবাই জিজ্ঞেস করতেছো। তোমরা একটুখানি দেখো দেখি, যারা হচ্ছে নেট সমস্যা বলতেছো তারা একটুখানি দেখো যে এখন ক্লিয়ার হয়েছে কিনা, এখন মানে ঠিকঠাক হওয়ার কথা আর কি। তো আমাকে প্রশ্নের উত্তর করো তোমরা সবাই যদি বুঝে থাকো। আমি অলরেডি তোমাদেরকে কোয়ান্টাম সেটটা বোঝানো হয়ে গেছে। আমাকে শুধু তোমরা বলবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তোমরা বুঝছো কিনা ঠিকঠাক মতো। সুজন রয়, ক্লিয়ার ভাই, ওকে। আরও দু একজন একটু কমেন্ট করো, আমি তাহলে বুঝে নিই একটুখানি। ক্লিয়ার হলে এখান থেকে বের হয়ে যাব। আমরা ইতিমধ্যে কোয়ান্টাম নাম্বার দেখে ফেলেছি। কোয়ান্টাম নাম্বার যেহেতু হয়ে গেছে, তার মানে আমাদের কাজ এখন কোয়ান্টাম সেট তৈরি করা। ভাইয়া সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ভাইয়া ম্যাগনেটিকটা আরেকবার রিপিট করবেন, ঠিক আছে? আরেকবার রিপিট করেছি। কমেন্ট করেছেন রুবাইয়া ইসলাম, ওকে একজন, জি ভাইয়া। সায়াম আহমেদ আবার, ওকে। সায়াম আহমেদ আর রুবাইয়া কি জানি, রুবাইয়া কী নাম লিখলাম ভুলে গেলাম তো, রুবাইয়া ইসলাম, হ্যাঁ এই দুজন। ঠিক আছে, তোমরা একটুবার দেখো, আমি আরেকবার এটা সামারি করে দিচ্ছি বা রিপিট করতেছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা, তাই তো? আমি পুরাটা একবার রিপিট করে দিচ্ছি। আসলে শুধু ম্যাগনেটিকটা বুঝলেও হবে হয়তো, কিন্তু আমি পুরাটা একবার রিপিট করে দিচ্ছি, তোমরা বুঝো আর কি ভালো মতো, তাহলেই হয়। বলতেছি এরকমটা যে আমাদের কাজ হচ্ছে একটা বিল্ডিংয়ের একটা ফ্লোর ঠিক করে দেওয়া, একটা ইউনিট ঠিক করে দেওয়া, ইউনিটের মধ্যে ঘরও ঠিক করে দেওয়া এবং বেড ঠিক করে দেওয়া। তাহলে একটা সেলের তুমি যদি রুম নাম্বার, ব্লক নাম্বার, ফ্লোর নাম্বার, তারপর ইউনিট নাম্বার, রুম নাম্বার এবং বেড নাম্বার বলে দিতে পারো, তাহলে তার ওই ফ্লোরে গিয়ে উঠতে বা ওই বেডে চলে যেতে কিন্তু সময় লাগবে না বা কোনো কাজ থাকবে না। আমরা ওই কাজটাই করতেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা এসে বলতেছিল যে তার মান 1 2 3 4 থেকে শুরু করে 8 পর্যন্ত, তার মানে কে থেকে শুরু করে আর পর্যন্ত এটা তার একটা কোয়ান্টাম নাম্বার, মানে এটা তার একটা মানে কি প্রকাশ করার একটা সিস্টেম আর কি, ওকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতেছে সেটা হচ্ছে এল, এবং সে ডিপেন্ড করে এসপিডিএফ এর উপর, এবং এসপিডিএফ এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে n-1। তো সেক্ষেত্রে এসপিডিএফ এর ইন্ডিভিজুয়াল মান আমরা বের করে নিয়েছি 0 1 2 3। এটা আর কি, এটা কী করে আসছে আমি বিস্তারিত তো বলছি অলরেডি, বুঝছো যে যেহেতু এস এর মানটা 1, পির মানটা 2, ডির মান হচ্ছে 3, এফ এর মান হচ্ছে 4, এবং এক্ষেত্রে মানগুলো এরকম যে আসলে শুরু হয় যেখান থেকে সেটা তার এন্ডের মান ধরা হয় আর কি। এস যেহেতু 1 নাম্বার থেকে শুরু, একতলাতে এস আছে, দোতলাতে পি, তিনতলাতে 3, এফতলা 4তলাতে 4, এফ কিন্তু 5তলাতেও আছে, কিন্তু আমরা এফটা 4 নিলাম কেন? কারণ যেহেতু শুরু হচ্ছে 4 থেকে, তার মানে আমাদের যেখান থেকে শুরু হয় আমরা সেটা সেই মানটা নিচ্ছি আর কি। আচ্ছা, এরপর দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কাজ হচ্ছে আমাদেরকে ঘরগুলো ঠিক করে দেয়া। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম দ্বারা প্রকাশ করব। সেক্ষেত্রে এম এর মান হচ্ছে +- এল, তার মানে এম এর মান জানতে আমাদেরকে এল জানতে হবে, আর এলটা আমরা এসপিডিএফ থেকে পাই, ওকে। তাহলে আমরা যদি এখন এম জানি, তাহলে এম ইকুয়াল টু +-এল হলে, এল হলে কি প্লাস দাঁড়াচ্ছে একবার 2 একবার 3। তো এটা ব্যাপারটা এরকমভাবে 2 3 আনছি আমি। মনে করো আমি ধরো এখন এম এর যদি মান জানতে চাই, তাহলে আমার কাজ হচ্ছে আগে উপকক্ষপথ জানতে হবে। তার মানে আমি ধরো যদি বলি যে একটা কোয়ান্টাম সেট নির্ণয় করার জন্য যদি বলি এন, তাহলে বোঝা গেল 4 তলা। এর পাশে যদি লিখি ডি, তাহলে ডি মানে মান হচ্ছে কত? 2, ডি মানে 2। তাহলে এই এন ডি যদি বলি, তাহলে এন মানে 4 তলা। তাহলে ঘটনাটা এরকম 1 2 3 4 এই ফ্লোরে আছে, এই যে এই বিল্ডিংয়ে এই ফ্লোরটাতেই আছে এই ছেলেটা। এই ফ্লোরটাকে 4 ভাগে ভাগ করো। এখন মনে করো এই ভাগটা হচ্ছে এস, মানে যে পয়েন্টটা ধরো, আচ্ছা আমি অন্যভাবে বোঝাই তোমাদেরকে, এখনই সব জিনিস বুঝতে হবে এরকমটা না, যদিও এসটা দেখতে অন্যরকম আর কি, এই পাশে দুই পাশে হবে এস। তা আমি ধরো অন্যভাবে বলছি, ধরো এইটুকুন মনে করো এস ধরে নাও। এবার এখান থেকে শুরু করে এই যে এইটুকুন হচ্ছে পি, আর এখান থেকে শুরু করার পর এইটুকুন হচ্ছে ডি, আর এই যে এইটুকুন বাকি ইউনিটটা সেটা হচ্ছে এফ। তাহলে এটা যদি এস হয়, এটা যদি পি হয়, এটা যদি ডি হয়, এটা হবে এফ মনে করো। তাহলে ধরো ডি বলতে কি, তাহলে এই যে এখানে আছে, এইটুকুনের মধ্যে ডিটা আছে। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম সম্পর্কে আমরা বলবো যে এখানে কটা ঘর বানাইছো। তো বলছে যে এখানে যদি ডি আছে, ডির জন্য আমার মান হবে 2 হলে +-2, +-2 হলে ঘর হবে টোটাল 5টা।
তার মানে এখানে সে ভাগ করে 5টা ঘর বানিয়েছে, 1 2 3 4 5টা ঘর। আর প্রত্যেকটা ঘরে 2টা করে ইলেকট্রন আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2, এখানে 2, এখানে 2, এই মোট 10টা ইলেকট্রন আছে। কেন? কারণ যে ডি অরবিটাল নিয়ে আমরা কথা বলতেছি, ডি অরবিটালে 10টা ইলেকট্রন রাখতে হবে। এফের কাছে বললে এফ বলতেছে আমার মান হচ্ছে 3 ± 3। কই পাইছো? এফের মানটা পাইছে সে এল এর কাছ থেকে, আর যেহেতু এম এর মানই হচ্ছে ± এল। এই গেল। সর্বশেষ এখন আমাদেরকে স্পিন কোয়ান্টাম নাম্বার দেখতে হবে। স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে ইলেকট্রনের সর্বশেষ অবস্থান বা সর্বশেষ ঘূর্ণনও বলতে পারি। তো স্পিনটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব, এবং স্পিন কোয়ান্টাম নাম্বারটা দুই রকম হবে। একবার হবে হচ্ছে +1/2, আরেকটা হচ্ছে -1/2। এক্ষেত্রে নিয়ম হচ্ছে রোটেশনের উপর ডিপেন্ড করে যদিও আর কি। তো আমরা ধরো এরকম শিখে নিলাম এখন, যে যদি উপরের দিকে প্লাস থাকে, উপরের দিকে তীর চিহ্ন থাকে, সেটা আমরা বলবো +1/2, আর যদি নিচের দিকে তীর চিহ্ন থাকে সেটাকে আমরা বলবো -1/2। অর্থাৎ একটা ঘরের ভিতরে 2 ধরনের ইলেকট্রন থাকতে পারবে, একটা হচ্ছে একদিকে মুখ করে আর একটা উপর দিকে মুখ করে। মনে করো এই মুখটাকে যদি আমরা +1/2 বলি, এটাকে -1/2 বলবো। তবে এটা কিন্তু নেসেসারি না, এটা কিন্তু বাউন্ডেড না, এটা কিন্তু কন্ডিশন না যে তোমাকে হচ্ছে এই উপরের দিক থেকে চিহ্ন থাকলে +1/2 দেওয়া লাগবে। তুমি উল্টেও দিতে পারো চাইলে, যে নিচের দিকে চিহ্ন আছে এটাকে তুমি +1/2 বললা আর এটাকে -1/2 বললা। তবে শর্ত হচ্ছে তুমি একটা কোয়ান্টাম সেট যখন দেখাবা, একটা যখন হুন্ডের নীতিতে যখন দেখানোর সময় তুমি কখনোই এটা কাজ করতে পারবা না কোয়ান্টাম সেট দেখানোর সময়, যে তুমি একবার এটাকে +1/2 বললা, আবার পরে এটা থেকে সে +1/2 বলতেছো, এটা করা যাবে না। স্পিন যখন একদিকে থাকবে তখন তুমি সেটাকে একমুখী বলবা। সেজন্য আমাদের মনে রাখার জন্য সুবিধাজনক হয় উপরের দিকে তীর চিহ্ন থাকলে +1/2, নিচের দিকে তীর চিহ্ন থাকলে -1/2। এটা ডিক্লাউড। মানে যতবার এরকম কোয়ান্টাম সেটে কাজ করবো আমরা এই কাজটাই করবো। এখন চলো আমরা একটা টোটাল কোয়ান্টাম সেট দেখে আসি, তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে বুঝতে পারা আর কি। যাক, ওয়াইফাই টাইফাই না গেলেই ভালো হয়। খুবই ছোট একটা এক্সাম্পল দিচ্ছি আগে। ধরো কার্বন, কত নম্বরে আছে কার্বন? আমাদের 6 নম্বরে আছে। কাজ হচ্ছে আমরা যার কোয়ান্টাম সেট নির্ণয় করব, প্রশ্ন হয়ে থাকে এরকম, কার্বনের কোয়ান্টাম সেট দেখাও, কিউসিতে কোয়ান্টাম সেট। ওকে, কোয়ান্টাম সেট দেখাও। প্রশ্ন হতে পারে 4 মার্কের কিংবা 8 মার্কেরও প্রশ্ন হতে পারে। আচ্ছা, কোয়ান্টাম সেট দেখাও। তার আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে C6, অর্থাৎ কার্বনের যেহেতু 6 নম্বরে আছে, এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে শাহিন, সুমন, PS এরকম আমি আর লিখতেছি না। তাহলে 1 2, এটা শুরু হয় 2 থেকে, 2 2 4, আর থাকে 2টা, তাহলে মানে এখানে 2। আমরা হুন্ডের দিক থেকে জানি যে S অরবিটালের জন্য ঘর লাগে একটা, S এর জন্য তাহলে ঘর লাগবে একটা, আর এই পির জন্য ঘর লাগবে কয়টা? 3টা। 1 2 3, এই 3টা। ক্লিয়ার? ইলেকট্রনগুলো আমরা আগে শো করাই দিই, তাহলে আরও সুবিধা হবে। যেহেতু এস এর জন্য ইলেকট্রন 2টা, এই 2টা ইলেকট্রনের মধ্যে একটা যাবে উপরের দিকে মনে করো, আর পরের ইলেকট্রনটা যাবে এখানে। 2টা ইলেকট্রন, একটা উপরের দিকে আর একটা যাবে নিচের দিকে। আর এখানকার 2টা ইলেকট্রন, তাই না? তাহলে প্রথমে ঢুকবে এই ঘরে, এরপর কিন্তু এই ঘরটা কাভার হবে না, না হয় এই ঘরটা কাভার হবে। যদি ইলেকট্রন এখানে 3টা হতো তাহলে এখানে কাভার হতো, 4টা হলে পরে এখানে অবস্থা হবে, তখন 2টা করে ঢুকতো আর কি। তা আমরা এই গেল হচ্ছে নর্মাল ইলেকট্রন বিন্যাস, এটা গেল হচ্ছে অর্থাৎ এটা অব্বাউ নীতিতে, এটা হলো হচ্ছে হুন্ডের নীতিতে। 2টা নীতি শেষ। এবার আমরা যেটা করব, মানগুলো বসাবো, এম এর মান বসাবো। এম এর মান কি করে বসাবো? আমরা যদি জেনে খেয়াল করে দেখি, তাহলে এস এর জন্য এম এর মান হচ্ছে 0, আবার এস এম এর মান কত হবে? 0। পির জন্য এম এর মান মনে আছে? পির জন্য এম এর মান এম ইকুয়াল টু, আমরা জানি মান হচ্ছে +- এল। এল এর মান জানলেই আমরা হচ্ছে এই এম এর মান জানতে পারবো। তাহলে এল এর মান হয় SPDF এর জন্য, তোমরা একটু আগে যদি তুলে থাকো তাহলে খেয়াল করে দেখো, এটার জন্য মান হচ্ছে 1। তাহলে এল এর মান যদি পির জন্য হয় 1, তাহলে +-1 হলে হবে -1 0 +1। তাহলে একটা ঘরের নাম হবে 0, একটা ঘরের নাম -1, একটা ঘরের নাম হচ্ছে +1। আর মানে এটুকুন বোঝার কথা। এবার আমরা যেটা করব, কোয়ান্টাম সেট দেখাবো সরাসরি। একটা ছক আঁকাতে হবে। ছক যখন করবা তখন মনে রাখবা যেখানে যে পারমাণবিক সংখ্যাটা আছে তার থেকে একটা বেশি ঘর নিতে হবে, মানে সারি নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, ওয়াই 7 আছে, 6টা একটা বেশি নিতে হলো, তাই 1 1 2 3 4।
তার মানে আমরা কলাম নিব 5টা আর রো নিব এখানে যে কটা থাকবে তার থেকে একটা বেশি। প্রথমটাতে আমাদের লিখতে হবে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ই, তাহলে ইলেকট্রন এক না দিয়ে এরকম দিবা E1 E2 E3 E4 E5 E6। অর্থাৎ আমাদের এই ছকটা দ্বারা বোঝানো হচ্ছে E1 মানে 1 নম্বর ইলেকট্রনের বিস্তারিত, 2 নম্বর ইলেকট্রনের বিস্তারিত, 3 নম্বর ইলেকট্রনের বিস্তারিত, 4 নম্বরের, 5 নম্বরের, 6 নম্বরের, এরকম প্রত্যেকটা ইলেকট্রন সম্পর্কে আমরা বিস্তারিত এখানে লিখবো আর কি। আচ্ছা তাহলে দেখো কি করব, আমাদের এখন কাজ হচ্ছে আগে কোয়ান্টাম সেটগুলোর জন্য কোয়ান্টাম নাম্বারগুলো লিখে নেওয়া। প্রথমটা হচ্ছে n, এরপরে l, এরপরে হচ্ছে m, এরপরে s, এই চারটা হচ্ছে স্পিন মানে আমাদের কোয়ান্টাম নাম্বার। এখন এগুলো পূরণ করতে হবে। পূরণ করার নিয়ম দেখো, শুরু থেকে কি কি করব মনোযোগ দিবা একটু এই জায়গাটাতে। এটা কিন্তু আমাদের মূল ছক আর কি, এটার জন্য এতক্ষণ আমরা খাটনি করলাম বা কষ্ট করলাম। এখন দেখো এই E1 মানে 1 নম্বর ইলেকট্রন, তার মানে হচ্ছে এই তীর চিহ্ন। এই তীর চিহ্নটাকে জিজ্ঞেস করব তোমার n এর মান কত। এই তীর চিহ্ন বলবে যে আমার n এর মান জানতে হলে তুমি সামনের সংখ্যাটার দিকে তাকাও, অর্থাৎ এই যে 1, এই যে 2, এই যে 2, এগুলো হচ্ছে n এর মান। কি করে বুঝলাম? কারণ আমি তোমাদেরকে যখন একটু আগে দেখালাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে আমাদেরকে k, l, m, n, o, p এরকম সেট ঠিক করে দেয়া, অর্থাৎ কক্ষপথ ঠিক করে দেয়া, যেগুলোর মিনিং হচ্ছে এই যে 1 2 3 4, অর্থাৎ k মানে 1, l মানে 2, m মানে 3, তোমরা একটু আগে দেখেছো। তাহলে এই তীর চিহ্নকে জিজ্ঞেস করি মান কত, সে বলবে 1। ওকে, তাহলে E1 এর মান দাঁড়াচ্ছে 1। E2 মানে কোন ইলেকট্রন? এই ইলেকট্রনটা। জিজ্ঞেস করি তোমার মান কত, বলতেছে আবার 1। এই ইলেকট্রনকে জিজ্ঞেস করি তোমার মান কত, বলতেছে 2। এই ইলেকট্রনটাকে জিজ্ঞেস করলে মান কত বলবে 2। এই ইলেকট্রনটাকে জিজ্ঞেস করো মান বলতেছে 2। এই ইলেকট্রনটাকে জিজ্ঞেস করি মান কত, বলছে 2। অর্থাৎ আমাদের যে অরবিটালের সামনে যে মানগুলো আছে, মানগুলো হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের মান আর কি। গেল। এবার আসে এল এর কাছে। এল কি বলবে? এল বলতেছে যে মান যদি এল এর জানতে হয় তাহলে প্রত্যেকটা তীর চিহ্নের কাছে যাবো এবং জিজ্ঞেস করবো তার মান কত। এই তীর চিহ্নের কাছে যাই, এস তোমার মান কত, সে বলতেছে যে সরি, এই তীর চিহ্নের কাছে গিয়ে বলবো তোমার এল এর মান কত, সে বলছে এসকে জিজ্ঞেস করো। এস এর কাছে জিজ্ঞেস করলাম তোমার মান কত, এস বলতেছে 0। কই পাইলাম? মনে আছে তোমাদের এল ইকুয়াল টু n-1। এই এন কিন্তু আবার এই এন না, এই এন নাই কারণ আমরা এই এনটা আমরা শিখে আসছি আগে। এস এর জন্য এন হচ্ছে 1, পির জন্য 2, এর জন্য 3, এর জন্য এল এর মানটা আমরা অলরেডি বের একবার করে ফেলেছি, তোমরা একটুখানি খেয়াল করে দেখো। সেখানে আমরা বের করেছি এস এর মান 0, পি থাকলে 1, ডি থাকলে 2 এবং এফ থাকলে 3, অলরেডি বের করা আমাদের রয়ে গেছে। তার মানে এ তীর চিহ্নকে জিজ্ঞেস করলে সে বলতেছে এস, মান হলো 0। এ তীর চিহ্নকে জিজ্ঞেস করলে মান হচ্ছে এস, তার মানে আবার 0। এই তীর চিহ্নকে জিজ্ঞেস করলে মান হচ্ছে এস, তার মানে আবার 0। এই তীর চিহ্নকে জিজ্ঞেস করলে মান হচ্ছে এস, আবার 0। মনোযোগ দেয় একটু। যদি আমরা এখানে কেউ এই এন থেকে 1 বিয়োগ করে দেয় তাহলে কিন্তু তার এখানে 1 আসবে, এখানে কিন্তু 1 আসবে, যেটা ভুল। মানে যেহেতু আমাদের এল এর সাথে এই এন এর কিন্তু কোনো খাতির নাই, অর্থাৎ এই এল এর মান কত, অর্থাৎ এলটা যেহেতু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার মানে সে কিন্তু এই এনকে চিনেই না, সে শুধুমাত্র অরবিটাল থেকে বলতে পারে। তার মানে এল ক্লিক করবে তীর চিহ্নটাতে, তীর চিহ্ন বলবে এস এর কাছে যাও, এস আমাকে বলবে মান 0 এবং এর মান 0 কেন আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। সহজ কথা। E5 আসো, E5 মানে এই ইলেকট্রন, মান কত পি, পির জন্য কত আসবে 1। E6 এই ইলেকট্রন, পি আমরা 1। ক্লিয়ার? এবার আমাদের কাজ হচ্ছে ঘরগুলো সিলেক্ট করে দেওয়া। চলো ঘরগুলো সিলেক্ট করে দেই। প্রথমে দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা যদি বলি তাহলে আমরা আবার ইলেকট্রন ধরে ধরে কাজ করব। সবাইকে ঘর জিজ্ঞেস করব। চলো জিজ্ঞেস করে আসি। এম তোমার এই যে E1টা ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে জিজ্ঞেস করি তোমার ঘর নাম্বার কত, বলবে 0। এই ইলেকট্রনকে জিজ্ঞেস করি ঘর নাম্বার কত, 0। এই ইলেকট্রনটাকে জিজ্ঞেস করলে বলবে 0। এই ইলেকট্রনটাকে জিজ্ঞেস করলে বলবে 0। এই ইলেকট্রনটাকে জিজ্ঞেস করলে বলবে -1। একে জিজ্ঞেস করলে বলবো 0। শেষ। যদি আরও থাকতো আরও হতো আর কি। আমি একটা বড় দেখাবো, একটা ছোট দেখালাম কেবল, একটা বড় দেখানোর পরে প্রশ্ন আরও কীভাবে হয় সেটাও দেখাবো। এবার আমরা কি জানি, এরকম যদিও জানি বলতে আসলে আমরা নিজেরা ডিফাইন করেছিলাম, এটা এরকম হতে হবে এরকমটা না। তীর চিহ্ন যদি উপরের দিক হয় আমরা এটাকে বলবো প্লাস হাফ, নিচের দিকে যদি হয় তাহলে বলবো মাইনাস হাফ। তাহলে তীর চিহ্ন উপরের দিক বলবো হচ্ছে প্লাস হাফ, তীর চিহ্ন নিচের দিক বলবো হচ্ছে মাইনাস হাফ, তীর চিহ্ন উপরের দিক বলবো হচ্ছে প্লাস হাফ, তীর চিহ্ন নিচের দিক কী বলবো মাইনাস হাফ, তীর চিহ্ন উপরের দিক প্লাস হাফ, তীর চিহ্ন নিচের উপরের দিক প্লাস হাফ। তোমরা যদি বুঝিয়া থাকো তাহলে আমাকে কমেন্ট করো, না বুঝিয়া থাকলেও কমেন্ট করিতে হইবে। আর
না বুঝলে তো আমি তোমাদের আরেকবার বলবো আর কি। অনেকে ভয় পাইছো কিনা আমি জানি না, কেউ ভয় পাবেন না। হ্যাঁ, শাহিন, শাহিন ভাইয়া জি বলেন। এস এম জাকারিয়া কি কমেন্ট করছেন ভাই বুঝতেছি না তো। জুবায়ের হোসেন, আচ্ছা মেনশন করছেন তাই তো, ঠিক আছে। তোমরা একটুখানি বলো এখন দুই একজন যে আসলে বুঝছো কিনা, আমি একটু দেখতে চাই। ওকে, মুস্তাফিজুর রহমান, বুঝেছি ভাইয়া। তাহমিনা তানিয়া, জি ভাইয়া বুঝতে পেরেছি। আব্দুর রহমান, ইয়াস প্লিজ রিপ্লাই। তোমার ভাই কথা বুঝিনি। সাইম আহমদ, জি ভাই বুঝছি। মোহাম্মদ নুর আলম, একবার রিপিট করেন। ওকে, আরেকবার রিপিট। এম ইকুয়াল টু 0, এইটা বুঝতেছি না। ঠিক আছে, বুঝতে পেরেছি খুব সুন্দর করিয়া, ধন্যবাদ দিলাম। তাহলে হচ্ছে দুইজন তাই না, একজন হচ্ছে মোহাম্মদ নূর আলম। একবার রিপিট করব, রেদওয়ান রিয়াদ, এম ইকুয়াল টু 0, এটা বুঝে নিই। ঠিক আছে, তোমাদের দুইজনের জন্য হলেও আমরা আবার রিপিট করতেছি, কোনো সমস্যা নেই। এম এর মানটা যখন বুঝনি বলতেছো, একবার রিপিট করার কথা যে বলতেছো, তুমি আমারও মনে হচ্ছে তোমার বোধহয় এম এতে এসে সমস্যা হওয়ার কথা বা এল এসে সমস্যা হওয়ার কথা। সহজ কথা হচ্ছে, আমরা যখন হুন্ডের নীতি শিখেছি তখন কিন্তু আমরা এই তীর চিহ্নগুলো দিতে পারি। আর আমাদের কাজ হচ্ছে নর্মাল ইলেকট্রন বিন্যাস করা, হুন্ডের নীতি দেখানো, নিচে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলো বসানো। এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে কোয়ান্টাম সেটটা সাজানো খুবই সহজ হয়ে গেছে। এন এর মান যখন বসাবো, তীর চিহ্ন ধরবো, মান দেখবো এবং মানগুলো দেখবো, প্রথমে যে সংখ্যাগুলো বসা আছে সেগুলো। এন এর মান E1, প্রথম ইলেকট্রন 1, এই ইলেকট্রন মানে এই তীর চিহ্ন মান 1, এই তীর চিহ্ন মান 2, 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 এর মান শেষ। এল এর মান বসানোর সময় জিজ্ঞেস করবো আবার তীর চিহ্নগুলোর কাছে, এই তীর চিহ্নটাকে জিজ্ঞেস করবো, কিন্তু সে এখন 1 2 আর বলবে না, সে বলবে এস এর কাছে জিজ্ঞেস করো। এস এর কাছে গেলাম, মান বললো 0, এটা 0 এখানে অলরেডি আমি দেখিয়েছি। তারপর একে জিজ্ঞেস করলে সেও বললো 0, এখানে তীর চিহ্ন তাও এস, তাও 0, এই এস তাও 0, পি 1, এই পি তাই 1। এবার আসে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কেন 0 0 পাইলাম আমি। কথা হচ্ছে যে এম এর মান ঠিক করে তো এল এর মান, অর্থাৎ এম কত হবে এটা ডিসাইড করে কে, প্লাস মাইনাস এল। এখন তুমি বলো এম এর মান যদি হয়, এল এর মানে যদি হয় 0, তাহলে এর মানটা কত হবে, প্লাস মাইনাস 0, সেজন্য 0 হয়। প্লাস মাইনাসের ক্ষেত্রে 0 ক্ষেত্রে প্লাস মাইনাস হয় না, জাস্ট একজ্যাক্ট 0 নিউট্রাল। তাহলে এটার ক্ষেত্রে এস, তার মানে আবার 0, এখানে আসো পি, পি হলে এল এর মান কত আসছে 1, তাহলে 1 হলে মান হবে কয়টা, 1 হলে মান হবে প্লাস মাইনাস 1, তার মানে -1 0 +1, তিনটা মান হবে। -1 0 +1, এ তো সরি এটা +2 হয়ে গেছে বলে, এটা +1, তার মানে এখানে আর কিছু নাই, সেজন্য আমরা ওদিকে যাইনি। আমার মানে বুঝার কথা। আমি আরেকটা ড্র করি তোমাদের জন্য, আরেকটা কোয়ান্টাম সেট দেখাইলে ভালো মতো বোঝার কথা তোমাদের। একটু বড়গুলো দেখাবো এবার। অ্যালুমিনিয়ামের কোয়ান্টাম সেট দেখাও। এরকম প্রশ্ন, বড় প্রশ্ন থাকলে মার্ক থাকে 8 সাধারণত। আমাদের প্রথম কাজ কি, অ্যালুমিনিয়ামটাকে ইলেকট্রন বিন্যাস করা। অ্যালুমিনিয়াম 13 নম্বরে আছে। শাহিন, সুমন, পিএস, এটা স্পেস করে নেই, পিএস, পি, আর তো লাগবে না সামনে, 1 2 3, এটা 2, এটা 3, বোঝা গেল।
মান বসাবো এখন 2 4 10 12 আর 1 13 এই তো। এরপরে কাজ হচ্ছে হুন্ডের নীতি ঠিক করা। একটা ব্লক জিজ্ঞেসের জন্য একটা ব্লক। আচ্ছা, তোমরা যারা ঘর বুঝোনি তাদের জন্য শেষবারের মতো বলতেছি, ঘর সংখ্যা হচ্ছে এক জোড়া ইলেকট্রনের জন্য হচ্ছে 2টা। তাহলে এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা যেহেতু 2, তাহলে ঘর হবে কয়টা? একটা। পির ধারণ ক্ষমতা হচ্ছে 6, তাহলে ঘর হবে 3টা। ডির ধারণ ক্ষমতা যেহেতু 10, ঘর হবে 5টা। এফ এর ধারণ ক্ষমতা 14, ঘর হবে 7টা। ওকে, সামনের দিকে যাই তাহলে আমরা। পির জন্য হচ্ছে 3টা, 1 2। ওকে, এস এর জন্য ঘর হচ্ছে একটা, এখানে আবার পি, তার মানে ঘর হচ্ছে 3টা। এই ঘরগুলো দিয়ে দিলাম। এবার ইলেকট্রনগুলো প্রবেশ করাই। এই 2টা ইলেকট্রন, প্রথমটা যদি আমি উপরের দিক থেকে শুরু করি তাহলে পরেরটা নিচের দিকে, এটা উপরের দিকে হলে পরেরটা নিচের দিকে। 6টা ইলেকট্রন, আগে একটা করে ঘরে একটা করে ঢুকবে, এবার বাকি 3টায় ভাবে। ওকে, এখানে কি হবে? 2টা ইলেকট্রন, ওয়ান অফ অ্যানাদার অফ, একটা মাত্র ইলেকট্রন এটা এখানে ঢুকবে। আমরা বোঝার কথা। এবার আমরা মানগুলো লিখবো। এম এর মান লিখবো। এম এর মান এস এর জন্য কত হয়? 0। এম এর মান এস এর জন্য 0। পির জন্য হয় 1, কারণ আমরা জানি এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল। আর যেহেতু এল এর মানটা আমি আরেকবার লিখে দিচ্ছি, এস এর মান হয় 0। এল এর মানগুলো হচ্ছে এরকম, এস এর জন্য হয় 0, পির জন্য 1, ডির জন্য 2, এফ এর জন্য 3। তাহলে যদি হয় 0 0 জন্য তো 0 0 গেছে, পির জন্য কত হবে? 1 1 হলে হবে প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 মানে 0 মাইনাস 1 প্লাস 1। এখানে এস তার মানে কি আবার 0, এখানে পি মানে কি 0 মাইনাস 1 প্লাস 1। এটা গেল কি ম্যাগনেটিক সেট দেখানো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখানো। এই 3টা জিনিস যদি দেখাতে পারি, এবার আমাদের কোয়ান্টাম সেটটা নির্ণয় করা সহজ। যেহেতু 13টা আছে, তার মানে টোটাল রো নিতে হবে 14টা। 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13 14। তোমাদেরকে বলে রাখি, আমাদের এই কোর্সটা আগামী 31 তারিখ ডিসেম্বর মাস শেষ হয়ে গেলেই তোমাদের জন্য ফ্রি শেষ হয়ে যাচ্ছে। এরপর যারা রেজিস্ট্রেশন করেছে শুধুমাত্র তারাই সিক্রেট গ্রুপে চলে যাবা। আমরা এরপর আলোচনা করব গুগল মিটে, আমরা আলোচনা করব জুমে, তোমাদের জন্য মেসেঞ্জার গ্রুপ খোলা হয়ে গেছে। আমরা এরপর সিক্রেট গ্রুপ আলোচনা করব, ভিডিও আপলোড করব ওখানেই, আলোচনা করব এখানেই, যে কোনো রকম ডিসকাশন, কমিউনিকেশন, তোমাদেরকে ইন্সপিরেশন, পরবর্তী দিক নির্দেশনা সব কিছু মূলত ওখান থেকে দেওয়া হবে, কী কী করবা না করবা। আচ্ছা, সবটা রেডি হয়ে গেছে। আমরা প্রথমে যেটা করব এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এন এল এম এস। কয়টা ইলেকট্রন হবে? 13টা, তাই না? E1 2 E4 E5 E6 E7 E8 E9 E10 E11 E12 E13, অর্থাৎ 13টা ইলেকট্রন সম্পর্কে আমাদের কাজ করতে হবে। আমরা যদি এন এর মান নির্ণয় করি, আমাদের মনে থাকার কথা বা তোমাদেরও মনে থাকার কথা, এন এর মান সিলেক্ট করে দেবে তীর চিহ্ন, আস্কিং তীর চিহ্নটাকে জিজ্ঞেস করি তোমার মান কত, সে বলবে 1, লিখে দিই। একে জিজ্ঞেস করো, মান বলবে 1। একে জিজ্ঞেস করো, মান বলবে 2। একে জিজ্ঞেস করলে মান বলবে 2। এটাকে জিজ্ঞেস করলে মান বলবে 2। পরেরটাকে বলবে 2, এরপরেরটাও 2। আচ্ছা, এরপরে কিন্তু এটা 2, এরপরে এইটা 2, এরপরে এইটা 2, এরপর এইটা 2, এরপর এইটা 2, এরপর এইটা 2, তার মানে এর পর্যন্ত 2 গেল। এটাকে জিজ্ঞেস করি 3, এটাকে জিজ্ঞেস করলে কত বলবে 3, লাস্টেরটাকে জিজ্ঞেস করলে কত বলবে 3। বলা শেষ, খুব ভালো কথা। এবার হচ্ছে এল এ মান বের করবো। আবার তীর চিহ্নগুলোর কাছে যাবো। প্রথম তীর চিহ্ন মান বলো, বলছে এস, এস মানে কত 0। এ তীর চিহ্ন এস 0, এ তীর চিহ্ন এস 0, এ তীর চিহ্ন এস 0, এ তীর চিহ্ন পি, পি হলে কত 1, পি হলে 1, এ তীর চিহ্ন সরি এ তীর চিহ্ন পি 1, এ তীর চিহ্ন পি 1, এটা পি 1, এটা পি 1, এটা পি 1। এরপর এ তীর চিহ্ন এস 0, এ তীর চিহ্ন এস 0, এ তীর চিহ্ন পি 1। সহজ না? কঠিন মনে হচ্ছে? মোটেও কিন্তু কঠিন না, শুধু একটু বুঝলেই হয় আর কি। গেল।
এবার আসো এম এর কাছে, এমকে কী করবো, এই একই ঘটনা আমরা তীর চিহ্নগুলোকে জিজ্ঞেস করবো তোমার এম এর মান বলো। প্রথম তীর চিহ্ন বলবে 0, এই তীর চিহ্ন বলবে 0, এই তীর চিহ্ন বলবে 0, এটাও বলবে 0, এই তীর চিহ্নকে জিজ্ঞেস করলে বলবে -1। এই পরে যেহেতু এই তীর চিহ্নের পর কিন্তু আমাদের এইটা না, আমাদের কিন্তু এই তীর চিহ্ন, একে জিজ্ঞেস করো মান কত বলবে 0, এটাকে জিজ্ঞেস করলে কী বলবে +1। পিছনে ব্যাক করো, এটাকে বলো -1, এটাকে বলো 0, এটাকে বললে +1। এই তীর চিহ্নকে জিজ্ঞেস করো 0, একে জিজ্ঞেস করো 0, একে বললে -1। শেষ। এবার জাস্ট +-হাফ মানগুলো দিয়ে দেবো, বলে দাও। এই তীর চিহ্নকে জিজ্ঞেস করলে কী বলবে, প্রথম দিকে তীর চিহ্ন, তার মানে কী হবে +হাফ, এটা -হাফ, এরপরেরটা এটা +হাফ, এরপরেরটা এটা -হাফ, এরপরে এটা +হাফ, পরেরটা এরপর কিন্তু এটা, তার মানে এটাও +হাফ, এরপরে এটা +হাফ, পরে এটা -হাফ, পরেরটা -হাফ, পরেরটা -হাফ, কারণ এটা এরপর এটা, তারপরে এটা গেছে, এবার এটা +হাফ, পরে কোনটা এটা -হাফ, এরপরে এটা +হাফ। তোমাদের বোঝার কথা, বোঝা থাকলে রেসপন্স, না থাকলে আবার রেসপন্স। এজনের পাশে রেসপন্স করো। তাহমিনা তানিয়া, জি ভাইয়া ডান। শাহিন হাসান, একদম ক্লিয়ার ভাইয়া। শাকিল ডান। নীরব ভাই, সর্বোচ্চ কত বড় মৌল দিতে পারে প্রশ্নে? হ্যাঁ, ভালো কথা বলছে। মানে ও চিন্তা করতেছে যে অনেক বড় মৌল যদি দিয়ে রাখে, ধরো ব্রোমিন দিয়ে রাখলো, সে তো 35, তার মানে পুরো পাতা ভরে যাবে। তোমার এত চিন্তা করার কোনো কারণ নেই, এত বড় প্রশ্ন সাধারণত দেয় না। প্রশ্ন দেওয়ার সময় ছোটো ছোটো প্রশ্ন দেওয়া হয়, যেমন ধরো সোডিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন, এগুলা দিয়ে থাকে সাধারণত। আর এর থেকে বড় প্রশ্ন দেয় না। তো হচ্ছে বই থেকে বড় প্রশ্ন দিয়ে আসলে লেখা শেষ হয় না আর কি, কারণ এটা তো কাভার করতে হবে। এবং যে স্পেসিফিক জায়গা দিয়ে দেয়, যত তোমরা জানো কি না, ডুয়েটে যখন অ্যাডমিশন টেস্ট হয় সেক্ষেত্রে একটা প্রশ্নের পরে নির্দিষ্ট পরিমাণ মানে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গার মধ্যে তোমাকে উত্তরটা কাভার করতে হবে। তবে রিস্কের ব্যাপার ওরকম নেই, কারণ যদি কোনো কারণে ওইখানে তোমার লেখা শেষ না হয়, তাহলে সর্বশেষ পাতা, একটা পাতা ফাঁকা থেকে পুরা পাতা, ওই পাতা তোমার ব্যক্তিগত ইউজ করার জন্য ব্যবহার করা হয় আর কি। তুমি হচ্ছে যদি ওখানে গিয়ে বলো, ধরো তুমি একটা প্রশ্ন লিখতে গিয়ে এরকম লিখছো যে ধরো 4 নম্বর প্রশ্নের উত্তর লিখতেছো, লিখতে লিখতে ধরো তুমি ওইটা আর দেখতে পাচ্ছ না, মানে 4 নম্বরটা কাটাকাটি হলে অনেক বেশি, ওইখানে জায়গা নাই। তো শেষের পাতাকে তুমি এরকম লিখতে পারো যে 4 নম্বর প্রশ্নের উত্তর। তো তুমি আগেরটা কিন্তু কেটে দিতে হবে, আগেরটা কেটে দিয়ে ওখানে লিখলেই হয়ে যাবে মূলত এরকম। তো এক্ষেত্রে পাতা নিয়ে চিন্তা করার কোনো কারণে, এবং সর্বোচ্চ কত বড় মূল্য দিতে পারে এটাও চিন্তা করার কোনো কারণে ছোটো ছোটো মূল্য সাধারণত দিয়ে থাকে। এবং প্রশ্ন এভাবে না হয় আরও অন্যভাবে প্রশ্ন হয়, আমি এটা দেখাবো এখন। তোমরা শুধু এরকম বুঝলে আমি এখান থেকে বের হবো, আর 10-15 মিনিটের মধ্যে তোমরা একটু ওয়েট করো ওকে। এরপরে এমডি রিয়া তালুকদার, জি ভাইয়া বুঝতে পেরেছি। জুবাই সুন্দরভাবে বুঝছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। সায়াম আহমেদ, এসটা আবার, এস মানে স্পিনটা আবার, তাই তো। শাহিন হাসান, আপনি বেস্ট ভাইয়া। আমার নাম বেস্ট না ভাই, আমার নাম নিক্ত। ঠিক আছে, ধন্যবাদ, আপনার কথা বুঝছি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, দোয়া করবেন। আচ্ছা ভাইয়া, চিন্তায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে কোনো কারণ নেই। তারপরে হচ্ছে রয় শুভ, বুঝছি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ বোঝার জন্য। আমরা তো মেসেঞ্জার গ্রুপে আছি, আমাদের তো আলোচনা পরে আবার হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে ওই একজন জানতে চাইছি, এসটা আবার, তাই তো। এসটার হচ্ছে স্পিন আর কি, স্পিনটা একবার বলে আমি এখান থেকে বের হবো। স্পিনটার কাজ হচ্ছে এরকম যে আমাদের যখন কোয়ান্টাম সেট বের করতে বলে, আমরা এগুলো মুখস্থ কিন্তু করবো না। দেখো, কখনো যদি আমাদেরকে বলা হয় অ্যালুমিনিয়াম 13-এর কোয়ান্টাম সেট বের করো, আমরা যদি মুখস্থ করার চেষ্টা করি তাহলে কিন্তু ভুলে তো যাবোই, বলাটা হবেই না আর কি, কোনোভাবে মুখস্থ করে কাজ নাই। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কোয়ান্টাম সেট বের করা মানে আমরা শুধু ইলেকট্রন বিন্যাস যদি জানি
আর দুই একটা রুল যদি জানি তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। দেখো আমরা কিন্তু কিছুই করি নাই, বলা যেতে পারে ইলেকট্রোবিন্যাস করছি, ইলেকট্রোবিন্যাস দেখে দেখে হুন্ডো সাজাইছি, হুন্ডো দেখে দেখে ম্যাগনেটিক ট্যাপ সাজাই নিয়েছি, ম্যাগনেটিক সাজানোর পর কোয়ান্টাম সেট করছি, এরপর এন এর মান লিখছি, এল এর মান যা আসে ওখানে দেখে দেখে বসাইছি, এম এর মানও দেখে দেখে বসাইছি, এস এর মানও দেখে দেখে বসাইছি। তার মানে কোনো ভেজাল নাই বলা যেতে পারে। এই জন্য শুরু থেকে তোমরা কতটুকু কেমিস্ট্রি দেখেছো, অনেকেই তোমরা বলো যে কমার্স থেকে আসছি, আর্টস থেকে আসছি, কি বুঝবো না বুঝবো। তোমরা আমাকে বলো, আজকে তো অনেক একটা কমপ্লেক্স টাইম মানে টপিক পার হয়ে গেল। কোয়ান্টাম সেট কিন্তু প্রথম যে ইউনিটটা আছে বেসিক, যেটাকে আমরা ভৌত পাঠ বলি, ভৌত পাঠের মধ্যে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া আর হচ্ছে কোয়ান্টাম সেট, এই তিনটা টপিক সবচেয়ে বেশি কঠিন বলে আমরা মনে করে থাকি বা ছাত্রছাত্রীরাও মনে করে থাকে আর কি। তো তোমরা এখন বলো এটাকে বুঝো না বোঝার মতো কিছু ছিল? এরকম তো কিছুই না। সো তোমরা সহজেই বুঝে গেছো। একজন শুধু এসটা জানতে চাইলো, এসের ব্যাপারটা হচ্ছে এরকম, এস মানে হচ্ছে স্পিন, স্পিনের কাজ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক কিংবা ইলেকট্রনের অবস্থান শো করবে, এবং সেক্ষেত্রে সাধারণত কোন মুখে সেটাই শো করে সে। তো এক্ষেত্রে প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ দ্বারা যে মানগুলো বোঝানো হয়েছে এটা এরকম, যে তীর চিহ্ন যখন উপরের দিকে আমি ধরে নিয়েছি সেটাকে প্লাস হাফ, এই জন্য প্রথম তীর চিহ্ন প্লাস হাফ, দ্বিতীয় তীর চিহ্ন মাইনাস হাফ, প্রথম তীর চিহ্ন প্লাস হাফ, দ্বিতীয় তীর চিহ্ন মাইনাস হাফ, এই তীর চিহ্ন প্লাস হাফ। এবার কিন্তু এই তীর চিহ্ন না, যেহেতু এই ঘরের পরে আমাদের কাজ হচ্ছে এই ঘর, এই জন্য এটা আবার প্লাস হাফ হয়ে গেছে, এই ঘরের পর এই ঘর, এই জন্য প্লাস হাফ। এবার এই পাপার পিছনে ফিরে আসে এই ঘরে আসো, মাইনাস হাফ, এই ঘরে মাইনাস হাফ, এই ঘরে মাইনাস হাফ, এরপর এই ঘর প্লাস হাফ, এই ঘর মাইনাস হাফ, এই ঘর প্লাস হাফ, এরকম আর কি। একজন জিজ্ঞেস করেছিল এসটা আবার, এসটা মনে হয় আবার বললাম, তোমরা মনে বুঝলা, মনে হয় বুঝতো আর কি। এবার প্রশ্ন আরেকটু অন্যরকমভাবে আসে। অন্যরকমভাবে কীভাবে? এত বড় কোয়ান্টাম সেট বের করতে বলে না, না বলে একটু প্রশ্নটা ছোট করে দেয়। কীরকম ছোট করে, এটাও একটা প্রশ্ন। বলি তোমাদেরকে, ধরো তোমাকে বলা হলো ম্যাঙ্গানিজ এর সর্বশেষ কক্ষপথের, আচ্ছা ম্যাঙ্গানিজ না নেই, হ্যাঁ অন্য একজনকে নেই, সুবিধা হবে। ফেরাস নেই, আয়রন নেই, এর সর্বশেষ কক্ষপথ না নিয়ে আমি শেল বলি তোমাদেরকে, যে ফেরাসের KLMN, তাই তো, এন শেলের কোয়ান্টাম সেট দেখাও। এরকম প্রশ্ন আসলে 4 মার্কের জন্য প্রশ্ন আসে। এখন ফেরাস মানে কিন্তু চারটিখানি কথা না, 26, ওকে, অনেক বড় হয়ে গেল, 26 করে নেই। শাহিন, সুমন, শাহিন, সুমন, PS, DPS, এরকমটা আর কি, তাই না? কী কী হবে দেখো, 1 2 3 4 5, বুঝো ভালো করে। আমরা যেটা করতেছি যে ফেরাসের কোয়ান্টাম সেট বের করতে বলছে, ফেরাসের এন শেল কিন্তু আমরা এখনো চিনি না মনে করো, তা আমরা এত কিছু জানতে চাই না, শুধুমাত্র জানি যে ফেরাসের, যেহেতু ফেরাস বলছে সাথে সাথে ফেরাস ইলেকট্রন বিন্যাস আমরা করে নিয়েছি, 1s 2s 3s 4s 5s। এবার পি শুরু হবে 2 থেকে, 2 3 4, এটা শুরু হবে 3 থেকে, মান বসাও, 2 4 10 12 18 20 আর 6 26, এই তো, আর এগুলো লাগতেছে না। এখন এখানে দেখো বলা হচ্ছে এন শেলের কোয়ান্টাম নাম্বার দেখাও বা কোয়ান্টাম সেট দেখাও। এন শেল কোনটা এটা আমাদের জানতে হবে আগে, প্রশ্ন এটা একটা। আমরা কি জানি, কে শেল মানে 1 নাম্বার, এম মানে 2 নাম্বার, এল মানে ভুলিল KLMN, হ্যাঁ সরি ভুলে গেছে, কে এর পরে এল হচ্ছে 2 নাম্বার, এম হচ্ছে 3 নাম্বার এবং এন মানে হচ্ছে 4 নাম্বার। তার মানে যার সামনে 4 আছে সেটা এন শেল। তাহলে 4 আছে কোথায়, এখানে আছে 1 1 2 2 3 3 4, এই যে এটা এন শেল। তার মানে আমাদেরকে শুধুমাত্র 4s2টার কোয়ান্টাম সেট করতে বলছে। ফেরাসের এন শেলের মানে 4 নাম্বার শেলের কোয়ান্টাম সেট দেখো, তার মানে এর হলে কি হবে, কিছুই নাই, জাস্ট একটা এরকম ঘর হবে, ওকে, 2টা মাত্র ইলেকট্রন, একটা উপরের দিকে একটা নিচের দিকে, ওকে। যদি এস হয় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত, 0। কয়টা ইলেকট্রন দেখাতে হবে, মাত্র 2টা, এরকম একটা শখ হবে। 2টা ইলেকট্রনের জন্য 3টা ঘর করতে হবে, এরকম নাম্বার অফ ইলেকট্রন N L M S। সমস্যা হচ্ছে এই জায়গাটাতে এসে, মনোযোগ দিয়ে ভালো করে, ইলেকট্রন নাম্বার কোথায় যাবে আসলে, 2 4 10 12, 12 হচ্ছে 18, 18 পরে কিন্তু ইলেকট্রনগুলো আগে কিন্তু ইলেকট্রনটা, তাহলে 18 পরে 19 এবং 20তম ইলেকট্রন এখানে। তাহলে তোমাকে এখন লিখতে হবে E19 আর E20।
তার মানে তুমি যে এন শেলে কথা বলতেছো, এন শেলে দুইটা ইলেকট্রন, 19 নাম্বার একটা ইলেকট্রন, 20 নাম্বার একটা ইলেকট্রন, সেক্ষেত্রে এন এর মান কত হবে? এ তিনজনকে জিজ্ঞেস করি তোমার এন এর মান কত, সে বললো যে 4, বসিয়ে দিই। এ তোমার এন এর মান কত, বললো 4, বসিয়ে দিলাম। এল এর কাছে আসো, এল এর মান কত বলছে, এসকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করলাম 0, একে জিজ্ঞেস করলাম 0, এম এর মান তো দেয়াই আছে 0, এর মানও 0, একটা হবে প্লাস হাফ, একটা মাইনাস হাফ, উত্তর কিন্তু শেষ। এরকম প্রশ্ন পরীক্ষা বেশি আসে। এখন দেখো বুঝছো কিনা। ফেরাসের এন শেলে কোয়ান্টাম সেট দেখো, বুঝলে আনসার করো, না বুঝলে আনসার করো। কে যে কখন কোন কমেন্ট করছো আমি তো কোনোটাই মাথায় খুঁজে পাচ্ছি না। রিয়া তালুকদার, জি ভাইয়া, ওকে। আব্দুর রহমান, অসাধারণ, খুব ভালো লাগলো ভাই, মনে হলো ম্যাজিক দেখলাম। ওকে, ম্যাজিক দেখা শেষ, এখন গিয়ে খেয়ে দিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করো, যাও। মোহাম্মদ নুর আলম, ভাই ইলেকট্রন সংখ্যা, ওমা কোথায় ইলেকট্রন সংখ্যা বের করছি, ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করলেন, ইলেকট্রন সংখ্যা, ও আচ্ছা আচ্ছা, ওকে বলতেছি। ভাইয়া ডিতে তো 10টা বা 5টা হয়, 6টা কেন হলো, কই 6টা হয়েছে, ও আচ্ছা আচ্ছা, ওকে, তোমার প্রশ্নের উত্তর বুঝছি, এক্সপ্লেইন। ভাইয়া প্রকৃত নিয়মে তো 4s1 হবে এবং 3d5 হলে কী করবে, গুড কোশ্চেন। অন্য কোনো প্রশ্ন করছে, তাহলে 3 জনের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। একজন হচ্ছে মোহাম্মদ নুর আলম, ভাই ইলেকট্রন সংখ্যা বের করলেন কীভাবে, মনে থাকবে জুবাইর হোসেন, 10টা হয় বা 5টা হয়, 6টা হলে কী করেন, নীরব E19 এবং E20টা বলছেন, ওটা আবার রিপিট করেন ভাইয়া। ঠিক আছে ভাইজানারা, রিপিট করে দিচ্ছি আবার। ওকে, আর তোমাদের কোনো প্রশ্ন নাই, এই প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে গেলে আজকের মতো ছুটি তোমাদের। এটা হচ্ছে কোয়ান্টাম সেট পড়ানো হলো আজকে, তোমাদেরকে এটা বুঝিয়ে দিই। দেখো, একজন প্রথমত প্রশ্ন করছো যে এখানে 26 আমি বুঝলাম কি করে, এইটা প্রশ্ন করছো কিন্তু, যে আসলে ইলেকট্রন সংখ্যা 26 কী করে, এটা মনে হয় প্রশ্ন করছে নুর আলম না নুরু মোহাম্মদ জানি, দেখলাম। ওর প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে আমরা যেটা জানি যে হেলিনা বিয়ে বাড়ি কেনাকাটায় নাগরাও ফতুয়া নিয়েছে, না মাছ সেই পদার্থ স্যারে ক্লাস আছে, আমরা যদি ওটা খেয়াল করে দেখি তাহলে পারমাণবিক সংখ্যা 26 নাম্বারে থাকা মানেই ফেরাচের মান হচ্ছে, প্রোটন সংখ্যা হচ্ছে 26, Fe, এটা যদি এখানে বলা হয় 26, এখানে কোনো চার্জ নেই, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 26, এবং কিউ এর মান হচ্ছে 0, আমরা জানি কিউ ইকুয়াল টু P - E ইকুয়াল টু 0। আর যেহেতু প্রোটন সংখ্যা 26, তার মানে ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান, তার মানে এটাও 26 আসবে। চলে গেল, মানে বোঝার কথা তোমাদের। ওকে, এইভাবে বের হলো 26টা হচ্ছে ইলেকট্রন। তোমার একজনের প্রশ্নের উত্তর শেষ। আরেকজন প্রশ্ন করেছো যে 19 আর 20, কী যে প্রশ্ন করছে ভুলে গেছে আবার, 19 আর 20 নিয়ে জানি কি প্রশ্ন করছে, একটা ভুলে গেলাম, কই গেল, হ্যাঁ নীরব প্রশ্ন করেছো, E19 এবং 20টা বলছেন, ওইটা আবার রিপিট করেন। আচ্ছা আচ্ছা, বলতেছি কি যে ওরা যে এন শেলের ইলেকট্রনগুলো কোয়ান্টাম সেট দেখতে বলছে, কোয়ান্টাম সেট মানে তো ইলেকট্রনের হচ্ছে বিন্যাস, তাই না? তা আমরা হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন মানে এটা কত নাম্বার ইলেকট্রন, এটা কি 1-2 নাম্বার ইলেকট্রন নাকি একেবারে 26 নাম্বার ইলেকট্রন, কারণ ইলেকট্রন তো মোট 26টা, তাহলে 1 2 3 4 এভাবে 26 পর্যন্ত আছে। তাহলে যে এন শেলের কথা বলছে, এন শেলের ইলেকট্রনগুলো কয় নাম্বার এটা তো জানতে হবে। আমরা গুনছি আর কি, 2, এই যে 2টা 4টা, 4 6 4 10, 10 দিয়ে 12, 12 6 18, 18 আর 19 আর 20 এখানে, তারপর 21 22 23 24 25 26 এখানে, তাহলে এখানে 19 আর 20 ভিতরে ঢুকছে, তার মানে এ চিহ্ন মানে 19 নাম্বার, এ চিহ্ন মানে 20 নাম্বার, এই জন্য E19 E20। তোমার প্রশ্নের উত্তর শেষ। এটা গেল নীরব। এবার আরেকজন প্রশ্ন করছো, কই যে গেল ভাইয়া, ডিতে তো 10টা বা 5টা হয়, 6টা কেন হলো? হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর এখন শোনো। ডিতে
5টা বা 10টার কথা এরকম বলি নাই, সাধারণ নিয়মে যখন দেখেছিলাম এরকম বলছিলাম যে ডিতে যদি কখনো 4টা কিংবা ডিতে যদি কখনো 9টা হয় তাহলে একটা ধারা নেবে, ধারা নেওয়ার পরে সে ডি 5 বানাবে, ডি 9 থেকে সে ডি 10 হয়ে যাবে। তাছাড়া ডির উপরে 1 2 3 4 4 হবে না, 4 3 তারপরে 6 5, নর্মালি যদি 5 হয় হতে পারবে, 3 তারপরে হচ্ছে 7 8 সবই নিবে, খালি সে নিবে না 9 আর 4। তার মানে তুমি যেটা বলতেছিলে যে 5 হবে বা 10 হবে, কথাটা এরকম না, কথা হচ্ছে ও 4 আর 5-এ 4 আর 9 থাকে না, 4 চলে গেলে সে টাইনে 5 করে নেয়, 9 চলে গেলে টাইনে 10 করে নেয়, এই আর কি। তাছাড়া বাকি যতগুলো সংখ্যা আছে মাঝেগুলো নেয়। ওর প্রশ্নের উত্তর শেষ। আরেকজন জানি কি বলছিলাম ভুলে গেলাম, কই যে গেল ভাইয়া। প্রকৃত নিয়মে তো 4s1 3d5 হলে কি করব? ভাইয়া প্রকৃত নিয়মে তো 4s1 3d5 হলে কি করব? আমার প্রশ্নের উত্তরটা একটু অন্যরকম। আচ্ছা, তোমার কথাটা হচ্ছে যে যদি এটা মনে করো কোপার হইতো, সরি ক্রোমিয়াম হইতো, তাহলে এখানে মান হইতো কত? 24 না? ও যারা বলছে আর কি, বাকি সবাই চিন্তা করে একটু, বলতেছে 24 নাম্বারে যদি হতো তাহলে ক্রোমিয়াম হইতো, সেখানে হয়তো 4s1 আর 3d হইতো 5। এবার কি হবে বলো? তাহলে আমরা এখন যদি গুণে দেখি তাহলে হবে যে 2 4 10 12 18 19। তার মানে সেক্ষেত্রে এই একই প্রশ্ন যদি থাকে যে ক্রোমিয়ামের এন শেলের কোয়ান্টাম সেট দেখাও, তাহলে কিন্তু ক্রোমিয়ামের জন্য 24 হলে 4s হবে 1, তার মানে একটা ইলেকট্রনের দেখাতে হবে, অনলি দ্য 19 নাম্বার ইলেকট্রন, এবং এরকম হবে শেষ। তুমি যে প্রশ্ন করছো প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। ক্রোমিয়ামের এন শেলের কোয়ান্টাম সেট, তার মানে 4s1 এর কোয়ান্টাম সেট দেখানো হয়ে গেছে। আমার মনে হয় তোমাদের বুঝার কথা। আজকের টপিক মূলত কোয়ান্টাম সেটই ছিল। এই কোয়ান্টাম সেট তোমাদের শেষ। এটা একটু প্র্যাকটিস করো। তোমাদেরকে শুরু থেকে আমি সামারি বলে দিচ্ছি একটুখানি। আমরা জানি যে যতগুলো ক্লাস আমাদের হলো, কী কী ক্লাস তোমাদের হলো তোমাদেরকে বলে দিচ্ছি। ক্লাস যেগুলো হয়ে গেছে এগুলো হচ্ছে এরকম যে পদার্থের গঠন, পদার্থের পরিবর্তন, গঠনের মধ্যে মৌলিক এবং যৌগিক পদার্থ ছিল, তার মধ্যে ছিল কঠিন তরল গ্যাসীয় পদার্থ। এরপরে ছিল 2 ধরনের পরিবর্তন, তাপোৎপাদী তাপহারে, রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন ছিল। এরপরে প্রতীক সংকেত যোজনী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে হচ্ছে পরমাণু গঠনে আসার পরে আমরা হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা দেখেছি। এরপরে ইলেকট্রন বিন্যাস দেখেছি। তারপরে হচ্ছে আউটবাউন্ড নীতি দেখেছি, আইসোটোপ বা আইসোটোন দেখেছি, এবং আজকে দিলাম কোয়ান্টাম সেট। এই কটা হচ্ছে ভৌত টপিক গেল। এই পরমাণু গঠন অধ্যায় থেকে পরে ক্লাসে বিদায় নিয়ে নেব, এবং পরমাণু গঠন অধ্যায়টাকে আপাতত শেষ বলবো আর কি, ওকে বিদায় দিয়ে দেবো। তোমরা যারা সোডিয়াম বইটা কিনতে যাচ্ছ, সোডিয়াম বইটার জন্য এবং বেশ কিছু বইও ভাই রেফার করবে, সম্ভবত আজকে রাতের মধ্যে তোমাদেরকে পুরো একটা সলিউশন দিয়ে দেবে কী কী করবা তোমরা পুরো ফাইনালি। তোমরা মূলত 31 তারিখের পরে অর্থাৎ 1 তারিখে সিক্রেট গ্রুপে চলে আসলে তোমাদেরকে আমরা আরও অনেক কথা বলতে পারি। ওপেনলি এত কথা বলবো না তোমাদের জন্য, কারণ কী বই নিবা, কী সাজেস্ট করবো, তারপরে তোমাদেরকে যে ডকুমেন্টারিগুলো দিব সেগুলো পাবলিশ না হয় মতো করে দিব, যাতে তোমরাও চাইলে পাবলিশ করতে না পারো, সেক্ষেত্রেও তো আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জন্য তোমাদেরকে সিক্রেট গ্রুপ আসা অবধি একটু ওয়েট করো। আর তোমরা চেষ্টা করো, যেহেতু আমার এই উইকের পরে অর্থাৎ সামনের বুধবারের পরে সম্ভবত কেমিস্ট্রি ক্লাস বন্ধ থাকবে আপাতত, তখন ম্যাথ ক্লাসগুলো চলবে আর কি। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা, এর মধ্যে মানে সামনের উইকে যে বন্ধ থাকবে এই উইকের মধ্যে সোডিয়াম গাইডটা কিনে নেওয়ার চেষ্টা করো। সবার কাছে আমি রিকোয়েস্টই করবো যে সোডিয়াম গাইডটা 6তম এডিশনটা নিয়ে নিবা, তাহলে লাস্ট এডিশন যেহেতু এটাই। তো তোমরা যারা ষষ্ঠ পর্বে বিশেষ করে আসো তাদের জন্য তো মনে হয় এটা আপডেটেশন হতেও পারে তোমরা আসার আগে আগে, আর যদি না আসো তাহলে তোমাদের এটা দিয়ে কাজ চলবে, মানে এটা আর কিনা লাগবে না আর কি। আর যারা চতুর্থ এবং দ্বিতীয় পর্বে আসো তোমাদের জন্য যদি আপডেটেশন আসে, তো আপডেটেশন আসলে আসলে আপডেট কতটুকুনি বা আপডেট হয়, ধরো 30% যদি আপডেটও হয় তাতেও সমস্যা হবে না, তোমাদের এই বইটা থেকে অনেক বেশি হেল্প পাবা আর কি। সো টুডে অর টুমরো যেহেতু কেমিস্ট্রি নিয়ে নাড়াচাড়া করাই লাগবে, একটা বই কিনে নিলেই ভালো হয়। আর ভাইয়ের কাছে শুনে নাও সবগুলো বইয়ের ব্যাপারে। তোমাদেরকে আরেকবার সাদর সম্ভাষণ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন তোমাদের জন্য। আর যেহেতু আমাদের এই মাসের মধ্যেই লাইভ ক্লাস শেষ হয়ে যাবে, যারা রেজিস্ট্রেশন করেনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। আর হচ্ছে 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, সম্ভবত 31 তারিখের পর আমরা সিক্রেট গ্রুপে চলে গেলে যেহেতু আর কোনো কিছু পাবলিশ করা হবে না, তারপর আর কোনো সুযোগ থাকবে না আর কি। তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।